ক্লিয়ার লাইট জ্বলে যা। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও, কি অবস্থা। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। সাউন্ড ঠিক আছে বা সব কিছু ঠিক আছে কিনা জানো। আজকে হচ্ছে আমরা গুণগত রসায়নের ষষ্ঠ লেকচারে পড়বো আমরা। আজকে গত লেকচারে আমরা হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ নির্ণয় এবং ব্যাগ নির্ণয় শিখিয়েছিলাম তোমাদেরকে। আজকে হচ্ছে আমরা শক্তি নির্ণয় এবং এর সাথে রিলেটেড যে সমস্ত সিকিউগুলো আছে সেগুলো সলভ করব এবং অ্যাডমিশন এবং একাডেমিকে আসা এমসিকিউগুলো সলভ করবো ইনশাল্লাহ। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং যারা পারো একটু শেয়ার করে দিও। আচ্ছা ফাইন, তাহলে আমরা আজকে লেকচার 6 পড়ব ইনশাল্লাহ। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে আশা করতেছি। ফাইন, ঠিক আছে, আমরা শুরু করলাম। ফার্স্ট অফ অল একটু মাথায় রাখো, লাস্ট ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম তোমাদেরকে, লাস্ট ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম, লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যে তোমাদেরকে যে হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় পড়িয়েছিলাম, যে ব্যাসার্ধ একটু মাথায় রাখো। হাইড্রোজেনের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম জেড। এই ম্যাথগুলো অবশ্যই সিজিএস এককে করতে হবে এবং তোমাদেরকে বলেছিলাম অবশ্যই সিজিএস এককে করতে হবে, কারণ আমরা যখন সূত্রগুলো বের করেছিলাম তখন আমরা সবগুলো সূত্র ছিল সিজিএস এককে। এই কারণে আমাকে এই ম্যাথগুলো যখন করবো তখন সিজিএস এককে বের করতে হবে। এই সূত্রটা এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম জেড। তাহলে এখানে এন এর মানটা হচ্ছে কক্ষপথ, এন ইজ ইকুয়াল টু কক্ষপথ। এটা গত ক্লাসের জিনিসটা একটু রিভিউ দিচ্ছি যাতে করে আগের ক্লাসের সাথে তোমাদের একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। তাহলে এখানে এন হচ্ছে কক্ষপথ, একটু খেয়াল করো কক্ষপথ। তারপর হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যে ইলেকট্রনের চার্জ এবং এই চার্জের মানটা -4.8 ইন্টু, এটা কক্ষপথ সংখ্যা দেব, তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা একটু মাথায় রাখবা যে সিজিএস এককে ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এরপর হচ্ছে আমাদের যে প্লাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে যে আমরা সবাই জানি 6.626 ইন্টু 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। একটু মাথায় রাখবা, এটা হচ্ছে 27 আর্ক সেকেন্ড। এরপর আসো আমরা ইলেকট্রনের যে ভরটা, সে ভরের মানটা, যে এম হচ্ছে ইলেকট্রনের ভর, যে ইলেকট্রনের ভর, তাহলে এম এর মানটা হচ্ছে আমরা সবাই জানি 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম এককে। সবগুলো কিন্তু সিজিএস এককে। আজকে আমরা অফলাইনে যখন পড়াচ্ছিলাম তখন একটি স্টুডেন্ট বললো যে যে আর্কস মানে এসটাকেও মনে করছিল আর্গের একটা অংশ। নো, আর্গ সেকেন্ড, একটু মাথায় রাখবে, আর্গ সেকেন্ডটা আলাদা, আর্গটা আলাদা। আর হচ্ছে কাজের একক, কাজের সিজিএস এককে আর্গ বলে, নট আর মানে এটা আর্গন শব্দ থেকে এসেছে, বাট এটাকে অনেকে আর্য বলে, না আর্জ না, আর্গ। এটা একটু মাথায় রাখিও, সো যাতে ভুল না হয়। এবার এই মানগুলো যখন তুমি বসাবা তখন তুমি দেখবা যে এই আর এর মান, যে প্রথম কক্ষ বোর ব্যাসার্ধ, যে বোর ব্যাসার্ধ বলতে এই যে বোর ব্যাসার্ধ যেটা বলে, যে বোর ব্যাসার্ধ বলতে কি বোঝায়? বোর ব্যাসার্ধ বলতে বোঝায় হচ্ছে যে এই আর1 এর মানটা 0.53 অ্যাংস্ট্রম। এই অ্যাংস্ট্রমটা এই তোমার মুখস্থ রাখতে হবে এই মানটা। এটা মানে হচ্ছে 0.53 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি কি জানো যে 10 টু দি পাওয়ার ইনভার্স 8 ইজ ইকুয়াল টু সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, তার মানে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার। অথবা তুমি বলতে পারবো 10 ইনভার্স 10 মিটার। যেহেতু আমরা
সিজিএস এককে করছি, তাহলে আমরা কোনটা দিয়ে করব? তাহলে হচ্ছে আমরা এই জায়গাতে সিজিএস এককে আমরা মানটা বসাবো এই জায়গাতে। সো এই মানটা একটু মুখস্থ করবা। এরপর একটা শর্টকাট সূত্র ছিল তোমাদের জন্য, যে আর এন ইজ ইকুয়াল টু যে আর ওয়ান, এই যে আর ওয়ান ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড। সো এই মানটা দিয়ে যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তি ব্যাসার্ধ নির্ণয় করে ফেলা যায়, যে কোনো পরমাণুর। যা জেড এর মানটা বসাবা আর এন এর মানটা বসাবা, তাহলে আর আর ওয়ানের মানটা 0.53 অ্যাংস্ট্রম। তাহলে লাস্ট ক্লাসে আমরা এই অংশটা আমরা পড়িয়েছিলাম, লাস্ট ক্লাসে এটা পড়িয়েছিলাম, এগুলো বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে করতে হবে এবং এটা কেন সিজিএস একক সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা একটু মাথায় রাখবা। সেকেন্ড যেটা, দ্বিতীয় যেটা সেটাতে আমরা কি ছিল বলতো, সেটা হচ্ছে ব্যাগ নির্ণয়, যে হাইড্রোজেন পরমাণুর, এই যে পরমাণুর ইলেকট্রনের ব্যাগ নির্ণয়, পরমাণুর ইলেকট্রন এর ব্যাগ নির্ণয়, একটু মাথায় রাখো, ব্যাগ নির্ণয়। তাহলে ব্যাগ নির্ণয় সূত্রটা আমরা সিজিএস এককে যেটা পেয়েছিলাম, আমি আবারও বলছি এই মানগুলো সবগুলো সিজিএস এককে করবো, আমরা হাজারি স্যারের বই থেকে পড়াচ্ছি এবং অনেক বইতে এমকেএস একক আছে, তুমি চাইলে এমকেএস এককের সূত্রটা বসাতে পারো, কিন্তু তুমি সিজিএস একক দিয়ে করে যদি তুমি এমকেএস এককে ট্রান্সফার করো, ইটস ওকে, ফাইন, এটাও করতে পারবা, দ্যাট ইজ আপ টু ইউ। তাহলে ইলেকট্রনের ব্যাগ নির্ণয়ের ক্ষেত্রে যে ভি ইজ ইকুয়াল টু 2 পাই ই স্কোয়ার জেড ডিভাইড বাই এনএইচ। তো সো অ্যাজ ওয়েল ই এর মানটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে কক্ষপথ, আর এইচ হচ্ছে কি বলতো, এইচ হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, যেটার মানটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। কি সেকেন্ড বলতো? আর্ক সেকেন্ড, একটু মাথায় রাখবা। এই ব্যাগের যখন করাইছিলাম তখন আরেকটা জিনিস তোমাদেরকে শিখাইছিলাম আমি লাস্ট ক্লাস, আমি মানে গত ক্লাসের পুরো ব্যাপারটাকে একটু সারমর্ম দিচ্ছি এই কারণে যাতে তুমি বুঝতে পারো, যাতে একটার সাথে যেহেতু আরেকটা টপিকের কানেকশন আছে, এই কারণে আমি জিনিসগুলো একটু আলোচনা করছি। গত ক্লাসে এগুলো ডিটেলস পড়িয়েছিলাম, কোথা থেকে আসছে, কীভাবে এসেছিল, সেগুলো পড়িয়েছিলাম। এবার দেখো যে এই জায়গাতে যে এটার মান হচ্ছে, আমি যদি বলি যে বি ওয়ান যদি হয়, তাহলে এটার সম্ভবত সূত্র 2.17 ইন্টু 10⁸8 সেন্টিমিটার পার সেকেন্ড, এটার একক এটা ছিল, এটা মানগুলো এসেছিল যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ, এটার মানটা বি ওয়ানের মানটা, এটা মুখস্থ চাইলে রাখতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, বাট এই মানটা এসেছিল যে 2.17 ইন্টু 10⁸8 সেন্টিমিটার পার সেকেন্ড এসেছিল। তারপরে দেখো আমরা এটা বুঝতে পারলাম। এবার দেখো আমি আরেকটা সূত্র তোমাদেরকে আমি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে বিএন মানে যে কোনো কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ নির্ণয়ের ক্ষেত্রে যে বি ওয়ান ইন্টু, এখানে একটু ভালো করে খেয়াল করো, বি ওয়ান ইন্টু নিচে হবে এন আর উপর হবে জেড। তাহলে বি ওয়ানের মানটা যদি জানা থাকে, তাহলে তুমি জেডের মানটা যদি তুমি জানো, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা যদি তুমি জানো, তাহলে যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ইলেকট্রনের ব্যাগটা বের করে ফেলতে পারবা। যখন তুমি অ্যাডমিশনে যাবা তখন তো অবশ্যই সময়ের একটা ব্যাপার থাকে, তো সময়ের ব্যাপারটা যদি তুমি চিন্তা করো, বি ওয়ানের মানটা যদি তুমি মনে রাখো, মানে বি ওয়ান মানে কি, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগের মান হচ্ছে এটা, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগের মান, একটু মনে রাখবা, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগের মান 2.17 ইন্টু 10⁻18, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা লাস্ট ক্লাসে আমরা আরও পড়াইছি, কি পড়িয়েছি দেখো একটু ভালো করে খেয়াল করো, যে একটা তোমাকে সূত্র শিখিয়েছিলাম যেটা রাজশাহী ইউনিভার্সিটির 2022-23 সালে আসছে, ওরকম একটা প্রশ্ন তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, তারপর আমি একটু দিচ্ছি, ওইটাও দরকার। কেন দরকার? তুমি একটা আইডিয়া নাও যে কোনো একটা পরমাণুর ইলেকট্রনে যত দূরে যাবে, মানে দূরে যদি যায় তাহলে এন এর মান বাড়বে, তো এন এর মান যদি বাড়ে তাহলে এই ব্যাগটা কমবে, তার মানে তুমি বি ওয়ান দ্বারা যে বি ওয়ানকে তুমি এন দ্বারা ভাগ করছো, তো তার মানে তুমি যদি কোনো একটা পরমাণু, যে এটা পরমাণু, তাহলে এটা পরমাণুর ভিতরে প্রথম স্তর মনে করে ইলেকট্রন আছে, দ্বিতীয় স্তরে যদি যাও, এই যে দ্বিতীয় স্তরে ইলেকট্রনে যদি যাও, তাহলে এন এর মান 2 বসাবা, তো এন এর মান যখন 2 বসাবা তার মানে এই পুরো মানটাকে 2 দ্বারা তুমি ভাগ করবা, তাহলে পুরো মানটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে ব্যাগটা কমবে। তো তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ দ্বিতীয় কক্ষপথের, যে প্রথম কক্ষের ইলেকট্রনের ব্যাগটা দ্বিতীয় কক্ষপথের চেয়ে দ্বিগুণ, এটা বলতে পারি, অথবা বলতে পারি যে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ প্রথম কক্ষপথের অর্ধেক, এই কথাটা বলতে পারি। তো তাহলে আমি এটাকে এইভাবে চিহ্নিত করতে পারি যে দ্বিতীয়, যে হাইড্রোজেন পরমাণুর, এই যে পরমাণুর এই যে বি টু, যদি বি টু চিন্তা করো তাহলে দেখো এই বি ওয়ান ডিভাইড বাই 2 হবে, তার মানে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগের অর্ধেক। এখন তুমি আমাকে বলতে পারো স্যার জেড এর মান কই গেছে, তাহলে হাইড্রোজেনের জন্য জেড এর মান হচ্ছে 1, হাইড্রোজেনের জন্য জেড এর মান কত, 1। তাহলে এই কথাটাকে তুমি লিখতে পারো যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগের অর্ধেক, এটা লিখতে পারো। তার মানে যদি তৃতীয় কক্ষপথ হয় তাহলে প্রথম কক্ষপথের 3 ভাগের 1 ভাগ,
যদি চতুর্থ কক্ষপথে যায় তাহলে 4/1 ভাগ। সো এইভাবে তুমি মনে রাখতে পারো। সো আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, দেখো তাহলে এখানে B3 ইজ ইকুয়াল টু B1 ইন্টু 1/3, তার মানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ প্রথম কক্ষ ইলেকট্রনের ব্যাগে 3/1 ভাগ। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, ফর এমসিকিউ এগুলো মাথায় রাখবো, ফর এমসিকিউ। এবার যদি B4 হয় মানে চতুর্থ কক্ষপথে, তাহলে ইলেকট্রন 1/4। তো তার মানে যত দূরে যাবে ইলেকট্রনের ব্যাগ তত কমবে, এটা এমসিকিউতে আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, যে রাজশাহী ইউনিভার্সিটিতে সম্ভবত 23-24 সাল আসছিল এই কোয়েশ্চেনটা। আমি একটু চেক করি যে কোন ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24 সালে আসার কথা এই কোয়েশ্চেনটা, আমি একটু দেখতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ধর আমি কোথায় এগুলো লিখে রাখছিলাম আমি, দেখি, হ্যাঁ ফাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার 23-24 সেশনে এটা এসেছিল যে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ কত হবে, তাহলে প্রথম কক্ষপথের ব্যাগের অর্ধেক, তাহলে এটাই হবে তোমার সূত্র। সো এই জিনিসগুলো এইটাই আসছিল, এই কোয়েশ্চেনটা এটা। সো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24 সালে আসছে। তো সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি এটা আসে, তোমাদের এটা আসতে পারে, এই প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা যখন কোনো কিছু পড়বো, সারাউন্ডিংসটা নিয়ে পড়বো, মানে চারপাশে কি আছে সেগুলো নিয়েই পড়বো আমরা। কেন পড়বো? কারণ আমরা জানি যে যখন আমি কোনো টপিক পড়বো, শেষ করবো, অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে একাডেমিক, মাথায় রাখতে হবে অ্যাডমিশন, মাথায় রাখতে হবে, এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো এগুলো একটু যখন বেসিকটা বুঝে যাবা, তখন তোমাকে আর কষ্ট করতে হবে না, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, একদমই টেনশনই করতে হবে না। তাহলে ব্যাগ নিয়ে আমরা পড়াইছিলাম। এরপরে ব্যাগের একটা ম্যাথ আমি তোমাদেরকে করাতে চাই, এখন একটা ম্যাথ করাতে চাই, যে ম্যাথটা এই যে 2025 সালে আসছে, আমি ম্যাথটা সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে। এই ম্যাথটা ঢাকা বোর্ড 2025 সাল এবং ঢাকা বোর্ড, তাহলে ব্যাগের যে ম্যাথটা আমি তোমাকে এখন করাবো, ব্যাগের যে ম্যাথটা, আমি আবারও বলছি ব্যাগ সংক্রান্ত সমস্যা, যে ব্যাগ সংক্রান্ত সমস্যা আমি এই ম্যানটা এটা করাবো। এটা কত সালে? যে ঢাকা বোর্ড, এই যে ঢাকা বোর্ড 2025 সালে এসেছে এবং বরিশাল বোর্ড 2025 সালে এসেছে। সো আমি প্রশ্নটাই তোমাকে দেখাই, তারপর আমি বুঝাই দেবো। এই কোশ্চেনটা ব্যাগের সাথে রিলেটেড, তো সেই কারণে আমি করে দিচ্ছি। মানে আমার টার্গেট থাকবে যে যেই টপিকটা আমি পড়াবো সেই টপিকের সাথে রিলেটেড প্রশ্নগুলো তোমাকে করে দেবো, যাতে করে তোমার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? মানে যেই টপিকটা আমি তোমাকে করাবো, যাতে ওইটার সাথে রিলেটেড প্রশ্নগুলো তুমি সহজে সলভ করতে পারো। তাছাড়া আমি একদম সোজা বোর্ড কোশ্চেনে গেলাম। এই যে বোর্ড কোশ্চেন দেখাচ্ছি, বোর্ড কোশ্চেন কোন বোর্ড? ঢাকা বোর্ড বললাম, এবং এই যে ঢাকা বোর্ড পেয়ে গেলাম, ঢাকা বোর্ড। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, এখানে বলছে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের আবর্তন সংখ্যা কত। তাহলে প্রতি সেকেন্ডে ইলেকট্রন বলতে এটার কথা বলছে, যে এই ইলেকট্রনটা বলছে, যেহেতু এখান থেকে এখানে প্রশ্নটা বলছিল ঢাকা বোর্ডের, সো একটা এখানে হবে, এরকম হবে। ঢাকা বোর্ডের প্রশ্ন বলছিল, প্রত্যেকবারই প্রশ্ন ভুল করে, এবারও ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ভুল করেছে। সো এটা হলো আসলে কিছু বলার নাই। সো এখানে তুমি একটু দেখো যে প্রতি সেকেন্ডে E2, তাহলে এটা যদি E1 হয়, E2, এই যে E2 হচ্ছে এখানে এটা, তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এখানে বলো তো যে n এর মান হচ্ছে 4। তাহলে চতুর্থ ইলেকট্রন আবর্তন সংখ্যা হিসাব করো, তাহলে এটা কোনটা? ঢাকা বোর্ডে আসছে। তারপরে দেখো আরেকটা বোর্ডে আসছে, কোনটা? বরিশাল বোর্ড বলছিলাম মনে হয়, রাইট? হ্যাঁ বরিশাল বোর্ড, আরেকটা বোর্ড বরিশাল বোর্ডে আসছে, সেম, যে বরিশাল বোর্ড, রাইট। সেম কাহিনী, যে দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটির প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করো, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করো। ফার্স্ট অফ অল, কোনো একটা ইলেকট্রনের আবর্তন সংখ্যা যদি বের করতে হয়, তাহলে আমাকে তার ব্যাগটা, মানে ওই কক্ষপথে ইলেকট্রনটা কত ব্যাগে ঘুরে। তো কত ব্যাগে ঘুরা মানে কি? প্রতি সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে, মানে ঘুরতে গেলে প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটাই বোঝায়। তো সেটাই আমি তোমাকে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। তো প্রথমে আমি একদম সোজা আমি আমার জিরোতে বের, এই দুইটা কোশ্চেন, যে টাইপসের কোশ্চেনগুলো যে আসবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। প্রশ্নটা আমি একটু ঘুরাই দেবো। তো প্রশ্ন যদি আমি একটু ঘুরে দিই, মানে আমি নিয়মটা তোমাকে ঠিক রেখে আমি ওর প্রশ্নটা একটু ঘুরে দিচ্ছি। তাহলে আমি যদি বলি যে হাইড্রোজেন পরমাণুর, এই যে পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ কত, এই যে ব্যাগ কত, একটা প্রশ্ন করলাম আমি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করব আমি, যে দ্বিতীয় নম্বর প্রশ্ন করব কি বলতো, যে আবর্তন সংখ্যা কত এর, প্রতি সেকেন্ডে এর আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে ইলেকট্রনটির আবর্তন সংখ্যা কত, প্রতি সেকেন্ডে ইলেকট্রনের আবর্তন সংখ্যা কত। আমি যদি বলি ইলেকট্রনের আবর্তন সংখ্যা কত, ইলেকট্রনের আবর্তন সংখ্যা করতে, যে আবর্তন সংখ্যা কত, এটাও আমরা জিজ্ঞেস করতে পারি। অর্থাৎ প্রতি সেকেন্ডে ইলেকট্রনটা কতবার আবর্তন করে সেটাই। তো
তো প্রথম কাজ হচ্ছে আমার ইলেকট্রনের ব্যাগটা বের করা। প্রথম কাজ আমার কি বের করা বলো তো? ইলেকট্রনে কি বের করা? ব্যাগ বের করা। দেখো প্রথম কাজ হচ্ছে ইলেকট্রনের ব্যাগ বের করা। আমি একটু দেখতেছি। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে আমার ইলেকট্রনে কি বের করা? ব্যাগ বের করা। কেমনে ব্যাগ বের করবো একটু মনোযোগ সহকারে খেয়াল করো। কিছুক্ষণ আগে তুমি চাইলে সূত্রটাকে মানে তুমি প্রত্যেকটা মান তুমি ব্যবহার করে সূত্রটা মানে ব্যাগটা বের করতে পারো, অথবা শর্টকাটও বের করতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। তো আমি প্রতিটা মান বের করে সূত্রটা ব্যাগটা বের করছি, তোমরা একটু দেখো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার যে সূত্রটা লিখে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 2 পাই ই স্কোয়ার জেড ডিভাইড বাই এনএইচ। তাহলে এই জায়গাতে আমরা সবাই জানি যে যেহেতু হাইড্রোজেন পরমাণু জেড এর মানটা 1, তাহলে এখানে এই যে এখানে জেড ইজ ইকুয়াল টু 1 আমি রাখবো। তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বলেছে, তাহলে এন এর মান আমি 2 রাখবো। আর এইচ এর মানটা আমি আবারও বলছি এই সূত্রগুলো সবগুলো সিজিএস এককে করতে হবে, না হলে অঙ্ক হবে না। তাহলে কেন হবে না? কারণ আমরা সূত্র যখন উৎপন্ন করেছি বা সূত্র যখন আমরা প্রতিপাদন করেছি, তাহলে আমরা ওই যে কুলম্বের সূত্র অনুসারে যে 1/4 এপসাইলন নোটের যে মানটা সেটা বাদ দিয়েছিলাম। যদি কোনো কনফিউশন থাকে প্রথম ক্লাসটা মানে অর্থাৎ 5ম নাম্বার ক্লাসটা করে নাও। 5ম নাম্বার ক্লাসটা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর সূত্রটা মুখস্থ থাকলে তো কথাই না, টেনশন নেই। তাহলে এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। যে আর্ক সেকেন্ড, নট আর্কস এস বলবা না, আর্ক সেকেন্ড বলবা, সেকেন্ড বলবা। তারপরে দেখো এখানে জেড এর মানটা 1 আর ই এর মানটা আমরা সবাই জানি যে -4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি বলো তো? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই মানগুলো যদি আমি বসাই, তাহলে আমি এখানে ক্যালকুলেশন যদি করাই, এখানে 2 লিখলাম, এখানে হচ্ছে আমার 6.626 ইন্টু 10 ইনভার্স 27 সিজিএস একক, আর 2 বসালাম, এখানে 3.1416 বসালাম, ইন্টু -4.8 ইন্টু 10 ইনভার্স 10 বসালাম। বসানোর পর এখানে হোল স্কোয়ার দেবো, ইন্টু জেড এর মানটা হচ্ছে 1, জেড এর মানটা 1, জেড এর মানটা 1। সো প্যারা নেই। ক্যালকুলেটর যদি আমরা করি তাহলে মানটা কত আসে একটু চেক করতে পারো তোমরাও নিজেরা ক্যালকুলেশনটা করো। তাহলে এখানে 2 ইন্টু 3.1416 ইন্টু -4.8 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10 টু দি পাওয়ার স্কোয়ার দাও, 2 দাও, এবার ভাগ দাও 2 ইন্টু 6.626 এক্সপোনেনশিয়াল দিলে আর তোমার টু দি পাওয়ারটা এটা দেওয়া লাগে না, ইনভার্স 27 শেষ করলাম। তাহলে আমার মানটা বের হলো যে 1.09। দেখো যে 1.0924, যে 24 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো ইলেকট্রনের ব্যাগটা পেয়ে গেলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কি বলতো? যে ইলেকট্রনের ব্যাগটা বের করা। এই ইলেকট্রনের ব্যাগ থেকে আমার প্রশ্ন কি বলেছে? যে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করতে বলেছে। এই যে কতবার আবর্তিত হয়েছে সেটা বের করতে বলেছে, আবর্তন সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে প্রতি সেকেন্ডে, যে প্রতি সেকেন্ড কথাটা এখানে আছে, তো তাহলে আমার এখানের যে সংজ্ঞাটা, ব্যাগের যে সংজ্ঞা, এটা দ্বারা কি বোঝায়? যে প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রতি সেকেন্ড কথাটা কমন, তাহলে আমি এখান থেকে প্রতি সেকেন্ড যখন বলবো তখন আর পার সেকেন্ডটা লিখবো না। তাহলে আমি এখানে লিখতে পারি, কি লিখতে পারি? এখানে লিখতে পারি অর্থাৎ প্রতি সেকেন্ডে, যে প্রতি সেকেন্ডে ইলেকট্রন 1.0924 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে। তো তাহলে কোনো প্রশ্নে তোমার ব্যাগের মানটা দেয়া থাকবে, তোমাকে বের বলে আবর্তন সংখ্যা কত, তাহলে ওইটা বের করা সহজ। কিন্তু যদি কোনো প্রশ্নে ব্যাগের মানটা দেয়া নাই, বাট বললো যে ওই মানে স্তরে আবর্তন সংখ্যা কত, তাহলে তোমার প্রথমত কাজ হচ্ছে ওই স্তরে ইলেকট্রনের ব্যাগটা বের করা। কি বের করা বলো তো? ইলেকট্রনের ব্যাগটা বের করে দেন। এবার আমি করব, দেখো আমি এবার একটা বেসিক বুঝাই তোমাকে, অঙ্কটা করার আগে আমি একটু বেসিক বুঝাই। মনে করো আমি এখান থেকে এখানে একটা দূরত্ব টানলাম, এই দূরত্ব টানলাম, তো দূরত্বটা আমি বললাম যে এটা 50 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে 50 সেন্টিমিটার যায়। তো আমি এই প্রতি সেকেন্ড কথাটা বাংলাতে যখন লিখে ফেলবো তখন মনে করলাম যে অতিক্রান্ত দূর, মানে 1 সেকেন্ডে এত দূরত্ব যায়। এখন আমার এই মাথাটা গোল মনে করো কার মতো? মনে করো পরমাণুর ইলেকট্রন যখন ঘূর্ণায়মানরত চারপাশে ঘুরে, তাহলে পরিধিটা, তার মানে আমরা জানি পরিধি একবার যখন ঘুরবে পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তো তাহলে আমার এখানে দেখুন আমার এখানে এটা আছে, আমি দেখাচ্ছি। তাহলে এটা মনে করো একটা বৃত্তাকার একটা পথ। তাহলে এটা যখন এই যে এখান থেকে এখানে যাবে, তাহলে এই যে প্রতি সেকেন্ডে
এই যে প্রতি সেকেন্ডে যে প্রতি সেকেন্ড সরি প্রতি সেকেন্ড এই যে প্রতি একবার ঘুরলে প্রতি একবার যদি ঘুরে তাহলে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। মনে করলাম এটার 5 সেন্টিমিটার হচ্ছে এটার দূরত্ব, তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে কতবার ঘুরবে, এই কতবার ঘুরবে হলে তাহলে তুমি খুব সোজা হবে, উপরে 50 দিবা নিচে 5 দিবা সমান হচ্ছে 10 বার। তাহলে কেমনে বের করছো? অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই পরিধি। তো তার মানে আমার এই জায়গাতে আমার পরিধির মান আমাকে জানা লাগবে। কার মান জানা লাগবে? পরিধির মান জানা লাগবে। কেন? কারণ আমরা প্রতি সেকেন্ডে 50 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, তো ইটস ওকে, তাহলে আমি প্রতি সেকেন্ডে লিখলাম এতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে একবার যখন ঘুরে, তখন এই যে একবার যখন ঘুরে, আমি তো স্টুডেন্টদেরকে এইভাবে দেখাই যে এরকম করে এইভাবে এইভাবে দেখাই, এইভাবে দেখাই। তার মানে একবার যখন ঘুরবে, যে একবার ঘুরলে অর্থাৎ ইলেকট্রনটা যদি একবার কক্ষপথটা ঘুরে, তাই সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। তো তাহলে এত দূরত্ব অতিক্রম করতে হলে সে কয়বার ঘুরতে হবে তাকে? তাহলে সোজা ভাষায় যে অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই পরিধি, পরিধির মান 5, তাহলে 10 বার ঘুরবে। তাহলে আমি এখানে বলতে পারি প্রতি সেকেন্ডে 10 বার ঘুরবে। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্টটা বুঝবা, আর কিছু দরকার নেই। কনসেপ্টটা বুঝলে যে কোনো কিছু খুব সহজ হয়ে যাবে। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে তোমার যেই কাজটা হবে, আমি যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তাহলে আমি এখান থেকে আমি কি পাবো? যে প্রথম কাজ হচ্ছে আমার পরিধি বের করা। তাহলে আমার কাজ হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথের পরিধি, এই যে পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর। এখন আর এর মান 2 r2। তার মানে r2 কেন? কারণ দ্বিতীয় কক্ষপথ, আমার প্রশ্নে বলেছে দ্বিতীয় কক্ষপথ। দেখো এই যে দ্বিতীয় কক্ষপথের কথা বলেছে, এই কারণে আমি r2 মানটা বের করতে গেলে আমি একটু চালাকি করব। এখন যেহেতু আমার অঙ্ক বড় হয়ে যাচ্ছে, তাহলে তখন আমার আর এর মান বের করে আমাকে অনেক মান নির্ণয় না করে আমি একটু চালাকি করব। চালাকিটা কিভাবে করব? যে আমরা সবাই জানি যে r2 ইজ ইকুয়াল টু, দেখো এই r1 ইন্টু n স্কোয়ার ডিভাইড বাই জেড। জেড এর মানটা 1, যেটা হাইড্রোজেন যেহেতু, তো সমান দেখো এই সমান দেখো r2 মানে হচ্ছে জেড এর মান 1 আর r1 এর মান 0.53 অ্যাংস্ট্রম। কিছুক্ষণ আগে বলেছি যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। তো তাহলে এখানে n এর মান 2 বসাই দাও, 2 স্কোয়ার, তাহলে অ্যাংস্ট্রম বসাও। তো সমান এটা ক্যালকুলেশন যদি করো 4 হয়, 4 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে হচ্ছে 212 সম্ভবত 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসে, 106, তাহলে 212। তো তাহলে এখানে 2.12 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। তাহলে আমি কেন 10 ইনভার্স 8 সেন্টিমিটার লিখলাম? কারণ 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। তো দেয়ারফর এই মানটা, এই যে এখানে যে মানটা লিখলাম, এই মানটা হচ্ছে কার ব্যাসার্ধ? এই r2 এর মান। তাহলে এই জায়গাতে আমি সূত্র প্রয়োগ করে, দেখো সূত্রটা প্রয়োগ করে, এই জায়গাতে আমি সূত্রটা প্রয়োগ করে, এই যে সূত্রটা প্রয়োগ করে এই জায়গাতে আমি কি করে ফেললাম? ম্যাথ করে ফেললাম, মানে আমার এই জিনিসটা বের করে ফেললাম। তো বের করলে আমি খুব সহজে লিখবো যে 2 ইন্টু 3.1416 ইন্টু 2.12 ইন্টু 10 ইনভার্স 8, এটা পুরোটা সেন্টিমিটার একক আসবে, সেন্টিমিটার। তো তাহলে এখান থেকে আমার এই মানটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলি। সো আমরা এটা পেলাম, ইটস ওকে, 2 ইন্টু 3.1416 আর ইন্টু 2.12 এক্সপোনেনশিয়াল ইনভার্স 8। তাহলে এটার মান আমরা পেলাম 1.33। দেখো 1.33, ক্যালকুলেশন ভুল হলে জানাই, অনেক সময় ক্যালকুলেশন ভুল হতে পারে। সো 1.332 ইন্টু এই যে ইন্টু 10 ইনভার্স 7 সেন্টিমিটার। এবার তাহলে দেখো, সুতরাং প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রতি সেকেন্ডে ঘুরবে, যে প্রতি সেকেন্ডে ইলেকট্রনটি ঘুরবে তাহলে কতটুকু বলো তো? অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই পরিধি। এই যে অতিক্রান্ত দূরত্ব মানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু প্রতি সেকেন্ড কথাটা বলছি এই কারণে আমি এখানে লিখলাম শুধু অতিক্রান্ত দূরত্ব। এই যে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা এবার তুমি খেয়াল করো ডিভাইড বাই পরিধি। তো পরিধির মানটা আমরা জানি এখানে এত বার হবে, এখানে একক হবে বার। তো তাহলে তোমার এই জায়গাতে মানটা যেটা আসবে, একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাতে মান আসবে অতিক্রান্ত দূরত্বের মান কত? যে আমরা দেখলাম যে কত যেন 1.9 ইন্টু, এই যে 1.9 ইন্টু, এই যে 1.9 ইন্টু 1.924 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এই যে 1.9, এই যে 1.90924 ইন্টু 10 টু দি পাওয়ার 8, যে 10 টু দি পাওয়ার 8। আর পরিধির যে মানটা, সেই মানটা হচ্ছে এই মাত্র পেলাম আমরা, যে 1.332 ইন্টু 10 ইনভার্স 7 বার। তো তাহলে আমরা খুব সহজে যে এই মানটাকে, যে 1.0924 এক্সপোনেনশিয়াল 8 ভাগ আনসার, মানে আমরা যেটা আনসার পেয়েছিলাম, তাহলে এটা হচ্ছে 8.42। দেখো
8.20 ইন্টু 10⁻14 বার। তার মানে এই ইলেকট্রনটা 8.20 ইন্টু 10⁻14 বার ঘুরবে, এই যে এতবার ঘুরবে। তো তার মানে আমরা খুব সহজে যে কতবার ঘুরবে এটা পেয়ে গেলাম। তাহলে আমি দুইটা বোর্ডের প্রশ্ন আমি পারবো এখান থেকে। একটা হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন, আরেকটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। এই দুইটা প্রশ্ন আমরা এখন পারবো এখান থেকে। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্টটা বুঝছো কিনা একটু জানাইও, মাথায় ঢুকছে কিনা আমাকে একটু জানাইও, কনসেপ্টটা মাথায় ঢুকেছে কিনা আমাকে একটু জানাইও, ঠিক আছে? মাথায় ঢুকেছে কিনা কনসেপ্টটা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাই নিয়ে একটু জানাইও। আমি কমেন্টটা পড়বো, তোমাদের অসুবিধা নেই, যদি কমেন্ট করো আমি পড়বো, অসুবিধা নেই। তাহলে আমরা এখন কি শিখলাম? যে হাইড্রোজেনের হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় শিখলাম, এরপরে শিখলাম হচ্ছে ব্যাগ নির্ণয় শিখলাম, এবং ব্যাগ নির্ণয়ের পাশাপাশি আমরা বোর্ডে আসা প্রশ্ন কীরকম আসবে সেরকম একটা প্রবলেম সলভ করলাম, এবং অ্যাডমিশন টেস্টে যে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটাও আমরা দেখলাম। তাহলে ব্যাগ নির্ণয় সংক্রান্ত টপিকটা আমাদের মোটামুটি শেষ বলা যায়। এবার আমরা দেখব কি বলতো, এবার হচ্ছে আমরা দেখব শক্তি নির্ণয়। কি নির্ণয় বলতো? শক্তি নির্ণয়। তাহলে আজকে আমরা এখন দেখব শক্তি নির্ণয়। হোয়াট হ্যাপেন, হ্যাঁ শক্তি নির্ণয় দেখবো এখন। ফাইন, আসো এবার তাহলে আমরা শক্তি নির্ণয়টা দেখছি। এবার সবাই একটু দেখো শক্তি নির্ণয়। তাহলে আমি শক্তি নির্ণয়তে গেলাম, যে শক্তি নির্ণয়। আচ্ছা, মনে করো যে কোনো কিছুতে, এই পৃথিবীতে যা কিছু আছে মোটামুটি মানে পৃথিবীর মধ্যে, মনে করো এই যে আমি একটা এখানে একটা এটা নিলাম, তাহলে এখানে যদি এখানে থাকে এই বস্তুটার দুইটা শক্তি, একটা বিভব শক্তি, একটা গতিশক্তি। বাট এই অবস্থায় যদি স্থির থাকে শুধুমাত্র বিভব শক্তি থাকবে, কোনো গতিশক্তি থাকবে না। বাট আমি যখন এখানে ছেড়ে দেবো, একটা বিন্দুতে ছেড়ে দেবো, তো তাহলে যে কোনো একটা জায়গায় যে কোনো একটা বিন্দুতে যদি আমি তার মানে শক্তি নির্ণয় করতে চাই, তাহলে তার মধ্যে দুই ধরনের শক্তি আছে। একটা হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে যতটুকু উচ্চতা আছে তার বিভব শক্তি, তার মানে যেটাকে স্থিতিশক্তি বলা হয়। তাহলে মোট শক্তি ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি যে মোট শক্তি ইজ ইকুয়াল টু, যে মোট শক্তি যে কোনো ইলেকট্রনের যে মোট শক্তি ইজ ইকুয়াল টু, আমরা এটাকে বলতে পারি গতিশক্তি প্লাস এই যে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বা বিভব শক্তি বলতে পারি, যে বিভব শক্তি বলতে পারি। তো আমরা সবাই জানি যে গতিশক্তির যে ব্যাপারটা সেটাকে হাফ এমবিএস করে, এটাকে কাইনেটিক এনার্জিও বলা হয়। তাহলে ইকে আর এটাকে ইপি বলা হয়, যে ইপি পটেনশিয়াল, নট পটেনশিয়াল, দিস ইজ নট শিয়াল, দিস ইজ সল, পটেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। সো সল নট শিয়াল, মাথা রাখবা, এই শিয়াল না, সল। সো পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জি। দেয়ারফর এই কাইনেটিক এনার্জিটা আমরা সবাই জানি যে গতিশক্তির হাফ এমভি স্কোয়ার, আমরা সবাই জানি। আর এই বিভব শক্তির এই ব্যাপারটা একটু মুখস্থ রাখতে হবে। এখন আমি কেমনে আসছি এটা দেখাই দেবো আমি তোমাদেরকে বোঝার জন্য। আর মাথায় রাখবা, আমাদের কিন্তু যেটা মাথায় রাখা দরকার সূত্র এবং সূত্রভিত্তিক ম্যাথ। আর বাকি যে জিনিসগুলো আমি তোমাকে দেখাচ্ছি, এটা কোথা থেকে আসছে, কেমনে আসছে, কীভাবে আসছে, এটা এনজয় করবা। এটা নিয়ে তুমি ইলাবোরেটলি একদম মুখস্থ করবা না, কারণ ব্রেনকে প্রেশার দেওয়া যাবে না। ব্রেনকে বলবো যে হ্যাঁ আমি বুঝছি আলহামদুলিল্লাহ, কিন্তু সূত্রটার ম্যাথ করতে পারতে হবে। প্র্যাকটিস করলে অটোমেটিক সূত্র মুখস্থ হয়ে যাবে। কিন্তু আমিও নিজেও সূত্র মুখস্থ রাখার চেষ্টা করি না, কারণ অটোমেটিক্যালি মনে থাকে এটা। কারণ তুমি জোর করে তো কোনো কিছু হবে না, আমি বারবার বলছি জোর করে কখনো কিছু হয় না। জোর করে তাকে জোর করে যে কোনো কিছু করতে যাও, জুতার বাড়ি খাবা, তো তাহলে জোর করে তুমি না করে সময় দিতে হবে, টাইম দিতে হবে, তখন অটোমেটিক্যালি তোমার জিনিসগুলো মনে থাকবে। সো এখানে যে বিভব শক্তি যে সূত্রটা আছে, এই যে ইপি ইজ ইকুয়াল টু, এটা একটু মাথায় রাখবা, যে ইপি ইজ ইকুয়াল টু মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। এই মাইনাস মানটাও থাকবে, এর যে স্থিতিশক্তির সূত্র, ইপির সূত্রটা। এটা কেমনে আসছে আমি দেখাবো এখন। আমি আগে অঙ্কটা করে ফেলি, তারপর এটা কীভাবে আসছে সেটা দেখাবো। এটা জাস্ট চাপাও তো মাথায় রাখো। আমি এখন তোমাকে দেখাবো যেটা কীভাবে আসলো, এই শক্তিটা স্থিতিশক্তিটা কীভাবে আসলো সেটা আমি দেখাবো। দেখানোর আগে তুমি জাস্ট মাথায় রাখো, এতটুকুই হয়েছে। দেন এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে লিখবা। তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়েছো, তো প্লাস মাইনাস তো মাইনাস, আমি তারপরও লিখলাম মাইনাস দিয়ে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর আমি লিখলাম। এবার তুমি একটু খেয়াল করো যে আমি তোমাকে গত ক্লাসে যখন এমভিআর আর এর মানটা যখন পড়িয়েছিলাম, তখন একটা সূত্র ছিল, ভি এর একটা সূত্র ছিল, বি স্কোয়ার সমান একটা সূত্র ছিল, যে এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর, এরকম একটা সূত্র ছিল। এটা আমাদের 3 নাম্বার সূত্র ছিল, যে 3 নাম্বার গত ক্লাসে 3 নাম্বার সূত্র ছিল, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই এম আর, এরকম একটা সূত্র ছিল। আমি আবার বলছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই এম আর, এরকম একটা সূত্র ছিল। আমি জানি না তুমি পড়েছো কিনা। এবার তুমি একটু খেয়াল করো যে এই মানটা, এই মানটা, এই বি স্কোয়ারের মানটা আমি এখানে যদি বসাই, যে হাফ, এখানে এম হচ্ছে ইলেকট্রন নম্বর ইনটু, তাহলে এখানে আমি কি জেড ই স্কোয়ার, যে জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর আমি যখন বসাবো, যে জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর বসাবো, দেন আমার এখানে মাইনাস, এখানে জেড ই স্কোয়ার বাই আর হলো
ওকে ফাইন। দেন এবার তুমি খেয়াল করো এম এম কাটাকাটি চলে গেল, চলে যাওয়ার পরে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে হাফ জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর, এখানে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর হলো। দ্যাট ইজ ইউর পয়েন্ট। এখন তুমি একটু চিন্তা করো যে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে -1, তো তাহলে এই যে হাফ -1 ইজ ইকুয়াল টু -হাফ না, এটা কি আবার ক্যালকুলেশন করতে হয়? দেখো তো, একটু চিন্তা করো তো। এই যে হাফ এই পুরো মানটা তুমি তাহলে কমন নাও, তাহলে আমরা নামাজের সময় হয়ে গেছে। আমি দেখতেছি নামাজ এলান দিচ্ছে আর কি, আমি একটু অফ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এবার তুমি একটু খেয়াল করো যে এই যে মানটা আমি এখানে লিখলাম, এই মানের আমি জাস্ট কমনটা নিয়ে ফেলি, যে কমনটা হচ্ছে এখানে জেড ই স্কোয়ার, যে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর, এখানে হাফ -1 আমি এখানে লিখলাম। তো তাহলে তুমি বলো যে হাফ থেকে -1 যদি চলে যায় তাহলে মাইনাস হাফ, যে হাফ -1 মানে মাইনাস হাফ, এটা ক্যালকুলেশন আর লসাগু করার দরকার আছে? ইজিলি পারবা। তো তাহলে আমি এখানে খুব সহজে লিখতে পারি যে -হাফ, তার মানে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। এই যে মানটা আমি পেলাম এখানে, এই যে হাফ জেড স্কোয়ার মানটা আমি পেলাম, এটাকে আমি শক্তি বলছি। সুতরাং মোট শক্তি ইজ ইকুয়াল টু, সুতরাং আমি লিখবো যে মোট শক্তি ইজ ইকুয়াল টু, দেখো, সুতরাং মোট শক্তি ইজ ইকুয়াল টু, সুতরাং যে মোট শক্তি ইজ ইকুয়াল টু কত বলো তো? এই যে মাইনাস দাও এখানে হাফ, আচ্ছা হাফটা নিচে এমনি দিলে হবে যে হাফ জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। আমি কি মাইনাস দিয়েছি আগেরটাতে? মাইনাস দিয়েছি, হ্যাঁ ফাইন, মাইনাস দিয়েছি, ফাইন। সো এখন একটা প্রশ্ন আসে রাইজ করে যে শক্তির মান মাইনাস কেন হয়, সেটা নিয়ে কথা বলবো আমি একটা ধাপে বলি। আগে সূত্রটা প্রমাণ করে দিই, তারপর শক্তি নিয়ে আমি ধাপে কথা বলবো তোমাদের সাথে, মানে যাতে করে তোমরা মানে ভালোভাবে বুঝতে পারো। আসো এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে দেখো এই আর এর মানটা আমি বসিয়ে দেবো এখানে মাইনাস, এখানে হাফ, তাহলে এখানে জেড ই স্কোয়ার, এই যে জেড ই স্কোয়ার, তার এখানে হচ্ছে আর এর মানটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম জেড। এই সূত্রটা আমি বসিয়ে দেবো। তাহলে এই জায়গাতে সূত্র যখন আমি বসাবো, যখন এটাকে আমি বজ্রগুণন করবো, দেখো এই মাইনাস এখানে হাফ, তাহলে এখানে হচ্ছে জেড ই স্কোয়ার ইন্টু, তখন এই যে 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম জেডটা উপরে চলে যাবে, আর এন স্কোয়ার এইচ স্কোয়ারটা নিচে চলে আসবে, এন, এটা এন স্কোয়ার এইচ স্কোয়ার, ফাইন। এখন তুমি একটু দেখো, যদি আমি ওভারঅল ক্যালকুলেশনটা করি তাহলে সেখানে হচ্ছে দেখো 2 কাটাকাটি চলে যায়, তাহলে -2 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4, এই যে ই টু দি পাওয়ার 4 অর্থাৎ ই স্কোয়ার এবং ই স্কোয়ার গুণ হবে এম জেড স্কোয়ার, যে এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো তাহলে কোনো একটা বাপের বেটা বা বেটি যদি মনে রাখে যে আমি সূত্র এটা মনে রাখবো, তাহলে আর এর মান দিয়ে যে কোনো অঙ্কটা করে ফেলা যাবে। আর এর মান তো বের করার টেকনিক বলে দিছি, তাহলে এত মোটা দাগে তোমাকে কোনো কিছু করতে হবে না, আর এর মানটা বের করতে পারলে তোমার অটোমেটিক হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে না আমি এটাই মনে রাখবো, ইটস ওকে ফাইন, এটা প্র্যাকটিস করতে অটো মনে থাকবে। তো তাহলে শক্তির মানটা আমরা কি পেলাম? তাহলে সুতরাং শক্তির মানটা যে মোট শক্তি আমরা কি পেলাম, যে ই ইজ ইকুয়াল টু -2 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে শক্তির মানটা। এই শক্তির মানটা নেগেটিভ কেন? দিস ইজ ইউর পয়েন্ট। তাহলে আমি এখন প্রশ্ন ব্যাখ্যা করবো যে শক্তিটা নেগেটিভ কেন, শক্তিটা কেন ঋণাত্মক, যে ইলেকট্রনের শক্তি কেন ঋণাত্মক, ইলেকট্রনের শক্তি কেন ঋণাত্মক, এই যে কেন ঋণাত্মক, এই যে ঋণাত্মক, এটা একটা প্রশ্ন হতে পারে। প্রশ্ন হচ্ছে দেখো যে কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ থাকে, ইলেকট্রন যদি স্থির থাকতে হয় বা কক্ষপথে ঘুরতে হয় তাহলে আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়। কার বিরুদ্ধে কাজ করতে হয়? আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়। এই যে আকর্ষণের বিরুদ্ধে কাজ করার ব্যাপারটাকে আমরা নেগেটিভ দিয়ে চিহ্নিত করি, দ্যাটস ইট, আর কিছু না। মানে আকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে, অ্যাকর্ডিং টু দ্য হাজারি, আবার আমাদের গুহ স্যারের বইতেও সেম ছোট্ট অল্প একটু কথা লিখছে। তাহলে মেইন পয়েন্ট হচ্ছে যে আকর্ষণের শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়, সেই কারণে শক্তির মানটা নেগেটিভ। এবং এটা কোনোটা অনেক সময় পরীক্ষা আসতেও পারে ক নাম্বারের জন্য বা খ নাম্বারের জন্য, সো একটু মাথায় রাখবা। তাহলে আকর্ষণ বলের বিরুদ্ধে ইলেকট্রনকে আকর্ষণ বলের বিরুদ্ধে আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, যে আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, বলের বিরুদ্ধে কাজ করতে হয়। ওকে ফাইন, এই কারণে নেগেটিভ শক্তির মানটা। এবার আমার প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে আমি তোমাকে বুঝাইছিলাম যে স্থিতিশক্তিটা কেন নেগেটিভ হলো, আমি সেটা তোমাকে বলেছিলাম যে স্থিতিশক্তিটা কেন।
আমি জানি তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ারগুলো পারবা, তোমাদের অধিকাংশ স্টুডেন্ট এখনো ক্যালকুলাস পড়ো নাই বা ক্যালকুলাস তোমাদের এখনো ধরা হয়নি, আমি জানি। তো ধরা না হলো জাস্ট জানার জন্য পড়া, এটা মানে এমন না যে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, অনেক কিছু করে ফেলতে হবে, তুমি শুধু বুঝার জন্য পড়বা। তো সো আমরা এখানে আমি যদি বলি যে এখানে আমি দিয়ে দেওয়া আছে, আমি একটু দেখাই দিই, আমি একটু করে দিই, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের যে আকর্ষণ বলের মানে যে আমরা যখন একটা কেন্দ্রে কি থাকে বলতো, এই যে কেন্দ্রে এই যে জেড ই পরিমাণ চার্জ থাকে আর বাইরে ই পরিমাণ চার্জ থাকে, তাহলে আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্ব আর হয়, তাহলে এই এফ এর মানটা আমরা কি জানি, সিজিএস ওকে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, আমরা এটাই জানি আকর্ষণ বলের মানটা। এখন এই আকর্ষণ বলটাকে আমরা এই আকর্ষণ বলের ব্যাপারটাকে যে সীমাতে আমরা কি ইন্টিগ্রেশন যদি করি, তাহলে এখানে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, জেড ই স্কোয়ার, এখানে আর ইনভার্স টু, যে আর ইনভার্স টু লিখে যায় ডিআর, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবধানের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে এটা যদি ইন্টিগ্রেশনটা করি, তাহলে জেড ই স্কোয়ারটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ধ্রুব রাশি, তাহলে জেড ই স্কোয়ার আগে চলে আসবে। এখানে দেখো এই আর এর মানটা যদি আর, এই যে আর ইজ ইকুয়াল টু যদি আর হয়, শক্তি সর্বোচ্চ হয়, মানে তার আকর্ষণ ব্যাপারটা যে স্থিতিশক্তিটা সর্বোচ্চ হচ্ছে বা ইলেকট্রন শক্তি, আর আর যদি অনেক অসীমে থাকে তখন এটা এর শক্তির মানটা জিরো হবে, কারণ অসীমে কোনো আকর্ষণ বল কাজ করে না। তাহলে এই আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা লাস্টেরটা। তো তাহলে এখানে আর এখানে আমি ইনফিনিটি লিখলাম। তো লিখার পরে দেখো একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি দেখো তো, যে এক্স টু দি পাওয়ার এন আর ডিএক্স এর সূত্রটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের সূত্র, যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান। সো এই জায়গাতে এবার হাইয়েস্ট মান, এই যে এখানে হচ্ছে আর এর মানটা আর এখানে হচ্ছে এটার মানটা, যদি হাইয়েস্ট মান এবং লোয়ার মানটা যদি লেখো, এটা পরে দেখা যাবে, এটা আমি আগে এটাই করি। তাহলে এখান থেকে আমাদের কাজটা হবে কত বলো তো, এই জায়গাতে আমাদের মানটা কত হবে, এখানে তুমি একটু চিন্তা করো, সহজ করে চিন্তা করো, আমি দেখাচ্ছি। দেখো আজকে আমার আম্মু আমার সামনে বসে ক্লাস দেখতেছে, ঠিক আছে, সো ভালো লাগতেছে, আমার অনেক বেশি ভালো লাগতেছে, প্রাণ চঞ্চল লাগতেছে। তো ঠিক আছে, এখন দেখো তো আসছে দেখা করতে, ক্লাস দেখতেছে, ভালোই লাগছে, আমারও তোমাদেরকে অনেক পড়াতে ভালো লাগতেছে। তাহলে দেখো এই জায়গাতে তুমি একটু খেয়াল করো, দেখো এদিকে তাকাও, যে এই জায়গাটা যে এখানে আমরা যখন লিখবো তখন এখানে আমরা লিখতে পারি, দেখো এই যে এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে -2, তাহলে আর -2 প্লাস 1, এখানে -2 প্লাস 1। তো সো এখানে যদি ক্যালকুলেশনটা করো তাহলে জেড ই স্কোয়ারটা কমন থাকতেছে, তাহলে আমি এখানে লিখতে পারি জেড ই স্কোয়ারটা, তাহলে এই জায়গাতে আমার এই যে এখানে যদি আর এখানে যদি আমি ইনফিনিটি লিখি, তাহলে সেক্ষেত্রে আমার মান আসছে যে আর ইনভার্স 1 আর এখানে হচ্ছে -1। তো আলটিমেটলি মাইনাস মানটা চলে আসছে, দেখো আলটিমেটলি মাইনাস মানটা চলে আসতেছে, দেখো এই আলটিমেটলি মাইনাস মানটা চলে আসলে তখন দেখো এই আর এর মানটা এখানে এইভাবে এটাই লেখা যায়, ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার, তারপর হচ্ছে এখানে আর লোয়ার লিমিট দিলাম, দেওয়ার পর এখানে 1/r। তো এটাতে আর এর মান একবার আর বসাবো, বিয়োগ জেড ই স্কোয়ার, এখানে মাইনাস সাইন আছে না, মাইনাস সাইন আছে, মাইনাস। তো তাহলে আমি এখন ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে দেখো এই যে মানগুলো যদি বসাই দিই, তাহলে -1/r আর এখানে যদি মাইনাস দাও, তাহলে এখানে কত জিরো হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 1/0। তো তাহলে আমার এটা তো কোনো অস্তিত্ব নাই, ইনফিনিটি জিরো বসাবো, তাহলে 1/∞ সমান হচ্ছে জিরো। তো তার মানে আমার আলটিমেট এটার মান জিরো আসতেছে। তো তাহলে জেড ই স্কোয়ার ইন্টু -1/r, এটা জিরো হবে, সমান আমার কি আসছে, জেড মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। তাহলে এই যে স্থিতিশক্তিটা আমাদের কত, -z² আসতেছে। তো এখানে তুমি কি এটা মুখস্থ করবা, নো, নেভার ডু ইট, তুমি এটা করার দরকার নেই, কোনোবার দরকার নেই, জাস্ট একটু দেখলাম, জানলাম, শিখলাম, এনাফ ইজ এনাফ। মানে এটাকে আমি মুখস্থ করে এটা পারতেও নো, এবার কখনোই পরীক্ষা আসবে না, কখনোই পরীক্ষা আসবে না, এটা এই মানটা কীভাবে আসছে, কেমনে আসবে, কখনোই আসবে না। তাহলে তোমাকে জাস্ট জানার জন্য পড়তে হবে, মানে তোমাকে জাস্ট এটা এক্সপ্লোর করার জন্য পড়তে হবে, দ্যাটস ইট, নাথিং এলস, অন্য কিছু, সূত্রটা মাথায় রাখতে হবে, আর কিছু লাগবে না। তো তাহলে এখানে আমি এই যে এখানে আমি দেখাই দিলাম যে এই ব্যাপারটা, যে স্থিতিশক্তির মানটা -z² আসলো। তো এখান থেকে এবার আমরা যে জিনিসটা পাবো, এটা আমি এখন লিখতেছি, এখান থেকে আমি ওটাও ফাইন। এবার আসো আমরা এখান থেকে আমি যে জিনিসটা পাইলাম, যে কোনো পরমাণুর ইলেকট্রনের যে শক্তিটা, যে En ইজ ইকুয়াল টু -2π² e⁴ mz² ডিভাইড বাই n²h²। এখন যদি আমি তোমাকে বলি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত, তাহলে এখান থেকে তুমি বের করবা। তাহলে এখানে যদি লিখি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ, দেখো প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত, যে শক্তি কত যদি প্রশ্ন করি, তাহলে তুমি দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি বলা হচ্ছে। তো তাহলে আমি জাস্ট মানটা বসাবো, যে এটার 1, তো E1 ইজ ইকুয়াল টু, তাহলে আমি এখানে মাইনাস যে 2 × 3.1416
এটার উপর হোল স্কোয়ার দিবা, তারপর হচ্ছে ইন্টু -4.8 ইন্টু 10 ইনভার্স 10। আমি আবারও বলছি, এটা কোন একক, এই সূত্রগুলো কোন একক, অবশ্যই সিজিএস এককে বসাইতে হবে। যদি সিজিএস এককে না বসাও অঙ্কই হবে না, কারণ এই সূত্রটার উৎপত্তি হচ্ছে সিজিএস একক দিয়ে, এই কারণে তোমাকে সিজিএস এককেই বসাইতে হবে। এমকেএস এককের জন্য সূত্র আলাদা, এপসাইলন 1 বা এপসাইলন নট সূত্র আছে আলাদা, মানে কেয়ার মানটা এখানে ইনক্লুড করতে হবে যদি এমকেএস এককে বসাও। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সিজিএস এককে করে দেন তুমি চাইলে এমকেএস এককে কনভার্ট করো, যেমন আমি করে দেবো এখন তোমাকে জুল এককে কনভার্ট করে দেবো। তাহলে দেখো এখানে মানটা আমি লিখলাম 10⁴, এম এর মানটা হচ্ছে আমরা কত জানি যে ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স 28, আর এখানে জেড এর মানটা হচ্ছে 1। কেন জেড এর মান 1 কেন? কারণ জেডটা হচ্ছে হাইড্রোজেন, দেয়ারফর 1। এবার তুমি দেখো এন এর মান 1 স্কোয়ার ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 27 আর্গ সেকেন্ড, নট আর্চ, দিস ইজ আর্গ সেকেন্ড। সো এই মানটা যখন তুই বসাবো, আচ্ছা মানটা এই আর্গ সেকেন্ড আর দরকার নেই, কারণ আমরা কাটাকাটি করে এটা যে এককটা আসবে এটা আর্গ এককে আসবে। কেন আর্গ একক আসবে? কারণটা হচ্ছে আমরা এই অঙ্কগুলোকে সিজিএস এককে করছি। কোন একে করছি? সিজিএস। তো তুমি যদি কাটাকাটি করো বা ক্যালকুলেশন করো তাহলে এটা মান আসবে -2.18 ইন্টু 10 ইনভার্স 11 আর্গ আসবে। কত আসবে বলো তো? 10 ইনভার্স 11 আর্গ আসবে। এই মানটা এরকমই আসবে, এটা আসবে। সো এই মানটাকে, এই E1 এর এই মানটাকে তুমি আল্লাহর ওয়াস্তে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, ফেটস্থ, অন্তস্থ, যতস্থ করতে পারো, বেটার। এটা বেটার। কেন বেটার আমি কেন বলছি? কারণ এই মানটা বারবার প্রয়োগ আসবে। আমি আবার বলছি এই মানটা বারবার প্রয়োগ আসবে এবং এই মানটা তোমাকে পারতেই হবে। আমি আবার বলছি এই মানটা তোমাকে কি করতে হবে? পারতে হবে। দেখো পারতে হবে, একটু পারতে হবে, নাহলে হবে না। দেখো তো তাহলে এই যে কোনো পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয়টা খুব সহজে তুমি করতে পারবা, এবং এটার মানটা -8। এই যে E1 এর মানটা -8। এখন আমি তোমাকে একটা শর্টকাট নিয়ম শিখাবো, যে নিয়ম দিয়ে তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবা বা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করতে যাবা খুব সহজে পেরে যাবা। সেই নিয়মটা কি বলো তো? সেই নিয়মটা আমি দেখাচ্ছি। যে ইএন ইজিগুলো দেখো, এই যে ইএন ইজিগুলো অর্থাৎ যে কোনো কক্ষপথের, আল্লাহ দেখো যে কোনো কক্ষপথের যে ইয়াটা, যে কোনো কক্ষপথের ইলেকট্রন, যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয় আমি যদি করি, তাহলে তুমি দেখো কিভাবে নির্ণয় করব, একটু মনোযোগ দিয়ে করলে পারবা। সেটা হচ্ছে খুব সহজ করে করবা। সেটা হচ্ছে যে ইএন ইজিকুলো, দেখো ইএন ইজিকুলো যে E1টা থাকবে, মানে যে যেটা বললাম ইনটু, তাহলে এখানে তুমি একটু খেয়াল করো, দেখো আর্লি তুমি পারবা। দেখো এখানে এগুলো কিন্তু কনস্ট্যান্ট মানগুলো, এই যে এন এর মানটা কনস্ট্যান্ট হবে না, আর জেড এর মানটা কনস্ট্যান্ট হবে না, আর পুরো মানটাই কনস্ট্যান্ট। দেখো এই পুরো মানটাই কনস্ট্যান্ট, তাহলে এই জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হবে। তাহলে এই জায়গাতে সূত্র হবে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু প্রমাণ করা যায় কিভাবে? তুমি যখন এন এর মান 1 ধরবা, এই যে ই এর মান E1 ধরবা, দেখো E1 যখন করছি, দেখো এই মানটা এটার মানও 1 ধরছি, এটার মানও 1 ধরছি, তাহলে এই দুইটা জায়গাতে আমার চেঞ্জটা আসবে, আর বাকি সবগুলো কনস্ট্যান্ট। তাহলে বাকি সব কনস্ট্যান্টের মান এটা, তাহলে আমার এই মানটা আমার কি হয় না বলো? এই দুইটা মান আমার কি হবে? পরিবর্তন হবে। কারণ যদি অন্য কোনো পরমাণু হয় জেড এর মানটা চেঞ্জ হবে, যদি শক্তি স্তরের কথা বলে তাহলে এখানে এন এর মানটা চেঞ্জ হবে। সো এই দুইটা মান আমি কি করব? পাশাপাশি রাখবো। অথবা তুমি কাটাকাটি করলে E1 এর মান দিয়ে EN এর মান দিয়ে কাটাকাটি করেও এই সূত্রটা তুমি পাবা। তো তার মানে তুমি এই সূত্রটা তুমি আলাদা করে শর্ট ট্রিক্সের জন্য তুমি একটু মুখস্থ রাখবা, দ্যাটস ইট। এখন E1 এর মান এই মাত্র পাইলা, মুখস্থ রাখলে ভালো, আর না মুখস্থ রাখলে সমস্যা নেই। 2.18 ইন্টু 10 ইনভার্স, আচ্ছা আমি তো এটা আর্গ এককে লিখছি, রাইট? আমি একটু জুল এককে লিখবো। তো জুল এককে যদি করো, এটা ইজ ইকুয়াল টু, দেখো এই যে -2.18 ইন্টু 10 ইনভার্স 18 জুল। এখন প্রশ্ন হচ্ছে যে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ, 10⁷ আর্গ মনে রাখবা। তাহলে 1 আর্গ ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 7 জুল। তো তাহলে এই আর্গকে যখন জুলে নিয়ে গেছি, এই আর্গটাকে জুলে নিয়ে গেছি, তাহলে 10 ইনভার্স 7 দ্বারা গুণ করছি, অথবা 10⁷ দ্বারা ভাগ করবা, একই কথা। তাহলে এটা দ্বারা এটাকে যখন নিয়ে যাবা, এটা থেকে এটা কনভার্ট যখন করবা, এই যে আর্গ থেকে জুলে কনভার্ট যখন করবা, এই যে এই জায়গাটাতে আমি একটু দেখাচ্ছি, একটু বড় করে দেওয়া মনে হয় ভালো হবে। দেখো এই জায়গাতে আমি একটু দেখাচ্ছি, এই জায়গাতে এটা আর্গ, এই যে এটা হচ্ছে আর্গ একক, এখানে আর্গ একক। এখন এখানে যে জুল এককটা লিখলাম, এটাকে একটু নিচে নামাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটাকে যদি জুল এককে রাখি আমরা, তাহলে এই মানটা আমি এখান থেকে কনভার্ট করে খুব সহজে জুল এককে নিতে পারলাম, এই আর ই এর মানটা। সো এই দুইটা মান মুখস্থ রাখতে পারলে বেটার, আর না মুখস্থ থাকলে সমস্যা নেই, বাট করতে করতে ঠিক হয়ে যাবে। মানে তুমি যখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা তখন দেখবা যে এটা মানে অনেক বেশি সহজ হয়ে যাবে, তুমি এটা নিয়ে প্যারা নিতে হবে না, এটা মাথায় রাখবা। এবার আসো আমরা এখানে দেখলাম কি দেখলাম বলতো? এখানে আমরা দেখলাম যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ইলেকট্রন, এখন পরীক্ষায় যেটা আসে, এই যে পরীক্ষায় যেটা আসে অ্যাডমিশন টেস্টে যেটা আসে, এখান থেকে বোর্ড কোশ্চেন আসছে দুইটা।
যে দুইটা বোর্ড কোশ্চেন আছে, আমি দেখাবো বোর্ড কোশ্চেনগুলো, এখানে এই টপিক থেকে দুইটা বোর্ড কোশ্চেন আসছে। এরপরে আরেকটা জিনিস অ্যাডমিশন টেস্টে আসছে, সেটা হচ্ছে যে খুবই কমন, আরেকটা জিনিস অ্যাডমিশন টেস্টে আসছে কি, সেটা হচ্ছে ইলেকট্রোভোল্ট এককে নির্ণয়। এই যে ইলেকট্রোভোল্ট এককে নির্ণয়, যে এককে পরিণত করো, এরকম একটা প্রশ্ন আসছে। তো এটা যদি করতে যাও তাহলে তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, যে 1 electrovolt is equal to 1.6 into 10 inverse 19 জুল। এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে জুল থেকে যদি তুমি ইলেকট্রোভোল্টে নিয়ে যেতে যাও তাহলে এটা দ্বারা ভাগ করবা, আর যদি ইলেকট্রোভোল্ট থেকে জুলে নিতে যেতে চাও তাহলে এটা দ্বারা গুণ করবা, এনাফ, আর কোনো কাহিনী নেই। পরীক্ষাতে এই ম্যাথগুলো কিভাবে আসছে সেটা তোমাকে আমি একটু দেখাচ্ছি, কোন কোন বোর্ড আসছে আমি একটু বলতেছি। কোন বোর্ডে, যেমন আমার এখানে এগুলো সবগুলো টাইপ করা আছে, আমি আসলে চাচ্ছি না যে টাইপ দিয়ে, আমি সরাসরি তোমাদেরকে করাই। যেমন একটা প্রশ্ন আসছে জুল একক, আমি একটু প্রশ্নটা বলি, সবগুলো টাইপ আছে, আমি তোমাদেরকে লিখে পড়ালে বেটার। কোয়েশ্চেনটা ছিল এরকম যে ইলেকট্রোভোল্ট এককে নির্ণয় করে, এরকম একটা প্রশ্ন। হ্যাঁ, রাইট। যে বলা হচ্ছে হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় কক্ষপথে শক্তির পার্থক্য ইলেকট্রোভোল্ট এককে বের করতে বলছে। আর আরেকটা প্রশ্ন এমসিকিউতে ছিল, সেটা হচ্ছে যে ইলেকট্রোভোল্ট এককে কত। ওই যে বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ইলেকট্রনের ইলেকট্রোভোল্ট মানে কত। তো তাহলে এটা প্রশ্নটা ছিল এটা, যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের, যে প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি, যে শক্তি কত ইলেকট্রোভোল্ট, এই প্রশ্নটা আসছে। তো এইমাত্র আমি তোমাদেরকে করে দেখাইছি যে E1 এর মানটা আমি পেয়েছি কত বলতো, এইমাত্র E1 মানে প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তিটা পেয়েছি -2.18 ইন্টু 10 ইনভার্স 18 জুল পেয়েছি। এখন এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো, এটাকে ক্যালকুলেশন করো যে 2.18 এক্সপোনেনশিয়াল ইনভার্স 18 ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল ইনভার্স 19, তাহলে এটার মান আছে 13.6। তার মানে কি 1 পয়েন্ট, আচ্ছা এটা হ্যাঁ 13 যে 13 মাইনাসটা আসবে, -13.6 ইলেকট্রোভোল্ট। এই মানটা মুখস্থ রাখতে পারলে ভালো, যদি পারো, এটাও যদি মনে থাকে তো ভালো, না মনে থাকলে টেনশন নাই। তুমি এটাকে তোমার যে 1 লিখবা, 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল, এই কথাটা লিখে তুমি কনভার্ট করে ফেলতে পারবা। সো এবার এই আরেকটা প্রশ্ন আসছে, এটা কোন বোর্ডে যেন আসছে, আমি এটাও দেখাই। আরেকটা প্রশ্ন আসছে এইখান থেকে, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি দেখাচ্ছি, হ্যাঁ রাইট আমি, হ্যাঁ ফাইন পাইছি। সেটা হচ্ছে যে এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে 2023-24 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 2023-24 সালে আসছে। কোশ্চেন আছে এরকম, যে আমি একটু বলি, যে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ইলেকট্রন, যে হাইড্রোজেন পরমাণুর, এই যে পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রন, যে প্রথম কক্ষপথের ইলেকট্রন, এই যে কক্ষপথের ইলেকট্রন, এটা শক্তি কত বলেছে, শক্তি হচ্ছে -13.5, আছে 13.5815 ইলেকট্রোভোল্ট। তো চতুর্থ কক্ষপথের শক্তি কত, যে চতুর্থ কক্ষপথের শক্তি কত, যে শক্তি কত, এরকম একটা প্রশ্ন করছে, দেখো শক্তি কত। তো তাহলে তুমি একটু চিন্তা করো যে এখানে খুবই সোজা, এইমাত্র আমি যেটা প্রথম কক্ষপথের মানে E1 এর মান দেওয়া আছে, তো শর্টকাট সূত্রটা আমি যদি প্রয়োগ করি, দেখো En ইজ ইকুয়াল টু E4 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো E1 ইন্টু জেড স্কোয়ার, এখানে এন স্কোয়ার। তো তাহলে তুমি খুব সহজে যে এই মানটা, এই যে সূত্রটা আমি যেটা লিখলাম এখন, এই সূত্রটা যে কোনো জায়গায় তুমি ইজিলি প্রয়োগ করতে পারবা। তাহলে কীভাবে প্রয়োগ করলা, তাহলে জেড এর মানটা তুমি জানো যে 1, জেড এর মানটা 1, তাহলে জেড এর মানটা যদি 1 হয়, এন এর মানটা কত 4, তো তার E1 এর মান দেওয়া আছে -13.5815 ইন্টু এখানে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু হচ্ছে 4 স্কোয়ার। জাস্ট এই মানটাকে তুমি ভাগ করে দাও, 4 4 16, 16 দ্বারা ভাগ করে দাও। তাহলে এই মানটাকে যদি আমি ভাগ করি, ভাগ 16, যে 16 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার মান আসে যে 8.51, তার মানে 8.51 ইন্টু 10 ইনভার্স 1 ইলেকট্রোভোল্ট। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.85, এই যে 851 ইলেকট্রোভোল্ট, এই এককে লিখতে পারি, ইলেকট্রোভোল্ট এককে লিখতে পারি। তো তাহলে দেখো পরীক্ষাতে কখনোই সিল্লা কলা দেবে না, একটু ঘুরাবে, একটু তোমাকে তোমাকে একটু বাজাবে। তো তুমি যদি এখানে না বাজতে যাও বা না বাজো, তাহলে তোমার কাছে প্রবলেমগুলো ক্রিয়েট হবে। এই কারণে একটু খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে দেখবা,
এগুলো কয়েকবার যদি প্র্যাকটিস করো, আমরা আমাদের কাছে যারা ভর্তি হয়েছো তারা তো লেকচার শিট পাচ্ছ, আলাদা করে বই দিচ্ছি আমরা, ওখানে আছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এগুলো যে গুছানো, যারা পড়তেছো না একদম ভালোভাবে জাস্ট নোটটা করবা, নোটটা করে খাতায় দেখবা, পরীক্ষার আগের দিন জাস্ট দেখে দেবা, এনাফ ইজ এনাফ। সব জায়গায় তুমি ইনশাল্লাহ পারবা, ভালো পারবা, শুধু পারবা বলে ভুল হবে, ভালোভাবে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা গেল এটা, এবার আমরা অনেক কিছু বললাম, এবার আমরা একটা একটা করতে পারি। আমি একটু হেল্প করি তোমাদেরকে, সহজ সহজ, মানে মূল জিনিসটা পড়িয়ে ফেলেছি, মূল যে জিনিসগুলো পড়িয়ে ফেলেছি। আরেকটা প্রশ্ন ছিল বোর্ড কোশ্চেনে, সেটাও সলভ করে ফেলি। দাঁড়ো, বোর্ড কোশ্চেনের প্রশ্নটা একটু সলভ করে ফেলি। বোর্ড কোশ্চেনটা ছিল এটা কোন বোর্ডের, আমি একটু পিছনে যাই, একটা একটা করে প্রশ্নগুলো সলভ করি আমরা, এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমি বোর্ড কোশ্চেনে গেলাম, তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করেছি প্রথমে, তারপর দ্বিতীয় কোশ্চেন আমরা যাব। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এটা, এই কোশ্চেনটা রাইট, এইটা, এই কোশ্চেনটা আমরা এখন সলভ করবো। দেখো এই কোশ্চেনটা যে বোর্ড কোশ্চেন, দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্ন, আসা প্রশ্ন। বলা হচ্ছে E1 এবং E3 শক্তিদ্বয়ের মধ্যে কোনটা শক্তি বেশি, যে কোনটি শক্তি বেশি, এটা পরীক্ষা আসছে, এটা কোনটা শক্তি বেশি পরীক্ষা আসছে। তো মানে আমি কিভাবে শক্তি নির্ণয় করতে হবে তোমাদেরকে করিয়েছি, আমি একটু শর্টকাট মারবো, বাট মেইন পরীক্ষায় তোমরা শর্টকাট করবা না, মেইন পরীক্ষায় E1 এর মান বের করবা। তো তাহলে তুমি একটু খেয়াল করো, আমাকে তার আগে বলো যে -1 বড় নাকি -3 বড়। ডেফিনেটলি -1 বড় -3 থেকে, তাহলে 0 আবার -1 থেকে বড়। তো তার মানে মাইনাসের মান যত কম হবে সেটা বড়। আমি আবারও বলছি, মাইনাসের মান যত কম হবে সেটা বড়। আবারও বলছি, মাইনাসের মান যত কম হবে সেটা তত বড় হবে, বড়। তো তাহলে আমাদের প্রথম যে কাজটা এখানে খুবই দেখা যায়, খুবই সহজভাবে যে চিন্তা করো, যে এই জায়গাতে E1 এর মানটা যেটা পাচ্ছ, যে E1 এর মানটা, আমি যদি এটা হাইড্রোজেন পরমাণু, অবশ্যই হাইড্রোজেন পরমাণু। তো তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, যে একদম শর্টকাটে যদি সলভ করি, তোমরা একটু ব্রডকাটে করিও, E1 এর মানটা বের করিও, তারপরে শর্টকাট মারিও। তো E1 এর মানটা তুমি বের করেছো, E1 এর মানটা এই মাত্র পাইছি, কত বলো তো? E1 এর মানটা পেয়েছি -2.18 ইন্টু 10 ইনভার্স 18 জুল পেয়েছো, এটা জুল পেয়েছো। এখানে তো ইলেকট্রোভোল্টে বের করতে বলো না, এখানে জুল এককে বের করতে হবে, তুমি বের করলা। এখন দেখো এই যে E3 এর মানটা, এই যে E3 এর মানটা, এই যে E3 এর মানটা, তাহলে এই E1 হয়ে ইনটু কত হবে বলতো, Z² ডিভাইড বাই N স্কয়ার। তো তাহলে হাইড্রোজেনের জন্য Z এর মান 1। তো তাহলে এখানে তুমি যে মানটা করবা, E1 এর মান হচ্ছে -2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু এখানে 1 স্কয়ার, আর এখানে N এর মান হচ্ছে কত, কোন স্তর, তৃতীয় স্তর। তাহলে এখানে 3 দিবা, যে 3 স্কয়ার দিবা। তো তাহলে মানে এটাকে তুমি কত দ্বারা ভাগ করতেছো, 9 দ্বারা ভাগ করছো। তাহলে 9 দ্বারা যদি ভাগ করো কত হয় একটু জানাইও, 9 দ্বারা যদি হয় আমাকে একটু জানো। মাশাআল্লাহ, এখানে তো হ্যাঁ, আমি 9 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় একটু জানাইও। আমার ক্যালকুলেটর ইজ মাই ক্যালকুলেটর। ওকে ফাইন, আই গট ইট। ওকে রাইট। এবার দেখো আমি করছি, সেটা হচ্ছে যে E1 এর মানটা কত বলো তো, -2.18। দেখো -2.18 এক্সপোনেনশিয়াল ইনভার্স 18, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 9, আমি 9 দ্বারা ভাগ করলাম। তাহলে আমার মান আসছে কত, যে 2.42। দেখো -2.42 ইন্টু 10 ইনভার্স 19 জুল আসছে আমার মানটা, 19 জুল, যেহেতু জুল এককে আসছে। এখন আমাকে বলো যে 18 আর 19, তাহলে 18 - 18 এই অপেক্ষা -19 এর মানটা ছোট, কিন্তু মাইনাস থাকার কারণে সেটা বড় হয়ে যাবে। কিছুক্ষণ আগে যেটা তোমাকে আমি দেখালাম, যে -1 ইজ গ্রেটার দেন -2। তাহলে দেখো এই মানটা কিন্তু তোমার ছোট, মানে মাইনাসটা, মানে ফরগেট অ্যাবাউট দ্য মাইনাস, মাইনাস যদি বাদ দেয়, যে মাইনাস যদি বাদ দাও, এখানে মাইনাস যদি বাদ দেয়, 1 অবশ্যই 2 থেকে ছোট, কিন্তু যখন এই 1 2 লেখার পর মাইনাস দিবা তখন 1টা বড় হয়ে যাবে। তার মানে এই মানটা ইনভার্স 18 আর ইনভার্স 19, এখানে এই মান হচ্ছে এই মান ছোট, কিন্তু মাইনাস থাকার কারণে ছোট মানটা বড় হয়ে যাবে। তো সুতরাং আমার এখানে সূত্রটা হবে যে E3 ইজ গ্রেটার দেন E1 হবে। তো আমার এখানে শক্তি, তার মানে তুমি জানলা যে কোনো পরমাণুর যদি শক্তি স্তর বাড়ে তাহলে তার শক্তি বাড়বে, ইলেকট্রনের শক্তি বাড়বে। এই হিসাবে একটু মাথায় রাখবা যে ইলেকট্রনের যদি স্তর বাড়ে শক্তি বাড়বে। তাহলে এই কোশ্চেনটা তুমি খুব সহজে পারবা। এটা দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে। দিনাজপুর কত সালে? 2025 সালে আসছে। আশা করি বুঝতে পেরেছো। দিনাজপুর বোর্ড কত সালে এসেছে? 2025 সালে এসেছে এই কোশ্চেনটা। আবার বলো এটা কোথায় এসেছে? দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে। কনসেপ্টটা বুঝবা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করলাম। এবার আসো আমরা এরপরের কোশ্চেনটা আমরা কি দেখি। আচ্ছা, এটা আসছে সম্ভবত ময়মনসিং গার্লস ক্যাট কলেজে আসছে। এখানে একটু চালাকি করছে, দেখো এটা পটাশিয়ামের শক্তি স্তর, তার মানে পটাশিয়ামের যে পটাশিয়াম যখন হবে তার মানে পটাশিয়াম 19, তার মানে Z = 19 হবে। ওকে ফাইন। তো বলছে ইলেকট্রনের স্থানান্তরের পূর্বে এর ব্যাগ নির্ণয় করো। তাহলে ইলেকট্রন স্থানান্তর হয়েছে, তাহলে N এর মান 1, এটা 1, এটা 2, তাহলে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এই যে 6। তো স্থানান্তর মানে কি এখান থেকে এখানে আসছে, তার মানে 6 N এর মানে, তখন এখানে N এর মান হবে 6। অনেক বেকুবে কি করবে, N এর মান 1 বসায় দেবে।
এখানে বলছে ইলেকট্রন স্থানান্তরের পূর্বে, দিস ইজ ইউর পয়েন্ট, পূর্বে বলেছে, তো পূর্বে বললে এটা হবে না, এটা হবে, তার মানে এন এর মান এই জায়গাতে এন এর মান হবে কত বলতো, 1 2 3 4 5 6, তাহলে 6 হবে। এই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি, বাকিটা তুমি নিজেই পারবা। তাহলে বাকি সূত্রটা আমরা, আচ্ছা দেখো এখানে আমাকে কি চাইছে, আর এর মানটা আমার দরকার হচ্ছে না, আমি সহজে পারবো, সেটা হচ্ছে বি ব্যাগ চাইছে, ব্যাগ, তাহলে বি ইজ ইকুয়াল টু 2 পাই ই স্কোয়ার জেড ডিভাইড বাই কত বলতো, এন এইচ। তো এখানে তুমি এন এর মানটা, জেড এর মানটা জানলে, ই এর মানটা জানলে, তখন শক্তিটা সেন্টিমিটার পার সেকেন্ড এককে করবা, করার পরে এটা করবা, করার পরে তারপরে যে মানটা আসবে তুমি চাইলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারবে, দ্যাট ইজ আপ টু ইউ। জাস্ট এখানে জেড এর মানটা 19 হবে, যেটা পটাশিয়াম বলছে, তারপর হচ্ছে শক্তি স্থানান্তরের পূর্বে বলছে, তার মানে ইলেকট্রন ষষ্ঠ স্তর থেকে দ্বিতীয় স্তরে আসতেছে, তাহলে এন এর মান 6 হবে। এন এর মান কত হবে, 6। এই যে ট্রিকিংগুলো, মানে মেইন যে থিংসটা, যে কনসেপ্টটা বুঝলেই তোমার জন্য সোজা, যদি কনসেপ্ট না বুঝো তাহলে তোমার জন্য সহজ না, মাথায় রাখবা। এবার আসো আর কোনো বোর্ড আসে কিনা দেখি। আচ্ছা হ্যাঁ, নটরডেম কলেজ আসছে, ঢাকা নটরডেম কলেজ, ঢাকাতে একটা প্রশ্ন আসছে। এই কোশ্চেনটার দিকে তাকাতে পারো, এই কোশ্চেনটার দিকে তাকাতে পারো, দেখো এই জায়গাতে দেখি তো প্রশ্নটা বুঝছো কিনা, কেউ একটু জানো তো, এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু জানাই তো, কি অবস্থা আমাকে জানাই তো। যে কনসেপ্টটা বুঝলেই তোমার জন্য সোজা, যদি কনসেপ্ট না বুঝো তাহলে তোমার জন্য সহজ না, মাথায় রাখবা। কি পরিমাণ আওয়াজ, আচ্ছা ফাইন, এবার আসো, এবার আমি দেখাচ্ছি এখানে, তোমরা একটু খেয়াল করো যে উদ্দীপকের কক্ষপথের ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে, গতিবেগ সেন্টিমিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব গণনা করতে বলছে। তাহলে তুমি একটু খেয়াল করো উদ্দীপকের ইলেকট্রনটি গতিবেগ, তাহলে ইলেকট্রন কোন স্তরে আছে, যে ইলেকট্রন হচ্ছে এটা, যে ইলেকট্রনটা এইটা পজিটিভ, এটা ইলেকট্রনটা, তাহলে ইলেকট্রনটা 1 থেকে এখানে এন এর মান 3 দিছে, তাহলে এই জায়গাতে যদি এন এর মান 3 দেয়, একটু ভালো করে খেয়াল করিও, এই জায়গাতে যদি এন এর মান 3 দেয়, তাহলে কিন্তু খেলাটা অন্যরকম খেলতে হবে। কিভাবে দেখো, তুমি এখানে মাথায় রাখতে হবে এন এর মান এই জায়গাতে 3, আর যদি তোমাকে এখানে দেখো একদম ভালো করে খেয়াল করি, এখানে অনেক সময় যদি আলাদা করে এইভাবে অনেক দূরত্ব বা কোনো জায়গায় যদি না থাকে, এরকম যদি এন যেগুলো 3 দিত, তাহলে সেক্ষেত্রে ইটস ওকে, কিন্তু এখানে এতে এই এন এর মান 3 দিছে, তাহলে এটা 4 আর এটা হচ্ছে 2, তার মানে এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা 2, আর এটা হচ্ছে কত বলতো, 4, 14 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 3, এটা 4, এটা 2। সো এগুলো একটু খেয়াল করবা, প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝতে পারবা যে এন এর মানটা যদি নিচে থাকে বা আলাদা করে থাকে বা কোনো একটা জায়গাতে আলাদা করে থাকে, তখন কিন্তু তোমার মাথার ভিতরে কি থাকবে, তোমার মাথার ভিতরে থাকবে যে যে এমনি এন এর মান 3 বলছে, কিন্তু যদি স্পেসিফিক সূত্র মানে একদম দূরত্বের সাথে বিষয়গুলো দিয়ে দেয়, তখন কিন্তু এটা অ্যালার্মিং, তার মানে বুঝে নিতে হবে জিনিসটা কোথায়, এটা একটু মাথায় রাখবা। তো এগুলোর সামান্য ভুলের তোমার অনেক প্রবলেম হতে পারে। তো সো এই জায়গাতে যে ইলেকট্রনের গতিবেগ চাইছে, গতিবেগ দেওয়া আছে, চাইছে হচ্ছে ইলেকট্রনের দূরত্ব মানে ব্যাসার্ধ কত, নিউক্লিয়াস থেকে তার ব্যাসার্ধ কত বের করতে বলছে। তো আমরা এখান থেকে অনেকগুলো সূত্র দেয়, আমরা প্রথম সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু 2 পাই ই স্কোয়ার জেড ডিভাইড বাই এন এইচ। তো এখান থেকে আমরা উদ্দীপকের কক্ষপথে ইলেকট্রনটি, তার মানে কোন কক্ষপথে, উদ্দীপকের কক্ষপথে ইলেকট্রনটি গতিবেগ দেওয়া আছে। তো আমার তো এখানে বি এর মানটা দেওয়া আছে, তাহলে তো ইলেকট্রন আর এর মানটা, তার তাহলে এখানে কোনো আর নাই, যেহেতু এখানে আর নাই তাহলে এই সূত্রটা আমি ব্যবহার করবো না, যেহেতু আর এর মান চাইছে আর সূত্রটা আমি ব্যবহার করবো না, তাহলে আর এর মানটা আমি সূত্রটা ব্যবহার করবো না, যেহেতু আর এর মান চাইছে আমার আর এর মানে, তাহলে আমার সূত্র কি এমবিআর ইজ ইকুয়াল টু, দেখো এই এমবিআর ইজ ইকুয়াল টু এই এনএইচ বাই 2 পাই। তো এখানে তো আমার শক্তি স্তরও লাগতেছে না, লাগতেছে এন এর মান, এখানে এন এর মান 2 দিছে, তার এখানে 3 দিছে, তাহলে ইলেকট্রন উদ্দীপকের ইলেকট্রনটির গতিবেগ দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটির দূরত্ব গণনা করতে বলছে। তাহলে এই জায়গাতে ইলেকট্রনটা এ বলছে না, উদ্দীপকের এত এখানে এ লিখতে হবে। আচ্ছা এখানে অবশ্যই ইলেকট্রনটার ইয়া দেওয়া থাকতে হবে, যে এটা মনে করতে হবে। তো এর কোন স্তরে, যেহেতু এখানে স্তরে স্পেসিফিকলি দেওয়া নাই, কোন স্তর থেকে কোন স্তরে আসে দেওয়া আছে, কিন্তু আমাকে স্পেসিফিকলি কোন স্তর থেকে বা কিভাবে এই ধরনের কোনো অ্যাজাম্পশন দেওয়া নাই, তাহলে আমাকে আসলে বুঝে নিতে হবে যে তৃতীয় স্তরেই আছে এখানে, যেহেতু স্পেসিফিকলি কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই। কিছু কিছু ক্ষেত্রে তুমি প্রশ্ন দেখলে তোমার এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে আর কি, কারণ জিনিসগুলো হচ্ছে এমন যে দেখো ইলেকট্রনটা এখানে আসছে আবার এখানেও আসছে, মানে নিউক্লিয়াস হচ্ছে ভিতরে, তো নিউক্লিয়াস বাইরে থেকেই আসছে, তো তাহলে এন এর মান 3 দিচ্ছে, তাহলে এন এর মান 3 ধরে আমি অঙ্কটা করবো, যেহেতু এখানে স্পেসিফিকলি অন্য কোনো কথা বলে না যে এ বা বি বা অমুক স্তর থেকে আসছে ইলেকট্রন, এরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাহলে এর মান তার 3ই ধরবো। তো তাহলে আমি অঙ্কটা করবো এইভাবে, ঠিক আছে, কনসেপ্টটা বুঝলে আমার মনে হয় এর মান 3 হবে এখানে। তো তাহলে এখানে বি এর মানটা দেওয়া আছে, আমার দরকার হচ্ছে কার মান, ইলেকট্রন দূরত্ব আর এর মান, তাহলে আর ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমার হবে যে এন এইচ 2 পাই এম আর।
তো তাহলে এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে 3 দিবা, তার এইচ এর মানটা 6.626 ইন্টু 10 ইনভার্স 27, আর এখানে 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স 28, আর এখানে আমার দরকার হচ্ছে কার মান? 2 পাই আর মানটা, তাহলে এখানে বি হবে, যে বি এর মান 2 পাই এমবি, 2 পাই এমবি, যে এমবি। তাহলে আমি এখানে বি এর মানটা বসাবো, বি এর মানটা সেন্টিমিটার পার সেকেন্ডে এখানে সিরিজ একক বসাতে হবে ইন্টু 5.449 ইন্টু 10⁻7, তাহলে একক যেটা আসবে সেটা হবে অবশ্যই সেন্টিমিটার এককে আসবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে সেন্টিমিটার এককটা কত হবে একটু বের করে দাও, দ্রুত বের করে দাও। তাহলে এখানে যেহেতু অন্য কোনো ক্লু নাই, তাহলে আমরা এর মানটা 3ই ধরবো। কিন্তু আমি আসলে কেন বলছিলাম জানো, কারণ ইদানিং যখন আমরা ইয়েগুলো করছি তখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে স্টুডেন্টদের, যে উদ্দীপকগুলো অনেক সময় ভুল থাকে বা উদ্দীপকের ব্যাপারগুলো অনেক সময় মানে ক্রিটিক্যাল থাকতে পারে। এই কারণে তোমাকে একটু মাথার মধ্যে সেট করতে হবে যে ইনফরমেশন, যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবা। কেন মাথায় রাখবা? কারণ এখানে তোমার এমনও হতে পারে যে অমুক স্তর থেকে তমুক স্তরে আসছে, তো তখন তোমাকে বুঝে নিতে হবে এটা 3, এন এর মান 3, এটা হচ্ছে 2। যেহেতু এখানে কোন স্তর থেকে কোন স্তরে আসছে এরকম বলা নাই, উদ্দীপকের কক্ষপথের, তাহলে কক্ষপথ বলতে আমার এখানে এন এর মান 3ই ধরে নিতে হবে, তাহলে অন্য কোনো কক্ষপথ আমার ধরে নেওয়ার স্কোপ নাই, যেহেতু অন্য কোনো কক্ষপথ এখানে মানে বলা নাই। তো দেয়ারফর আমার অঙ্কটা কত হবে, আনসার কত হবে? 3 ইন্টু 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 27 ভাগ 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 এক্সপোনেনশিয়াল ইনভার্স 28, তারপর হচ্ছে ইন্টু 5.449 এক্সপোনেনশিয়াল 7 ব্র্যাকেট শেষ করলাম, তাহলে আমার মান আসছে 6 পয়েন্ট, দেখো এটা মান আসছে 6.39, যে 6.37 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। তার মানে আর এর মানটা, এই যে আর এর মানটা নিউক্লিয়াস থেকে দূরত্ব হচ্ছে এটা, আর এর মানটা এই যে আর হচ্ছে এটা আর, এটা আর। তাহলে এইভাবে আমরা উদ্দীপকগুলো শেষ করব। ফাইন, এবার আমরা এমসিকিউ দেখবো, একটু এমসিকিউগুলো কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করি আমরা, একটু দেখি এমসিকিউ। এরপর আরেকটা ম্যাথ আছে আমি একটু করাই দেবো, আরেকটা ম্যাথ একটু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, আমি একটু দেখাচ্ছি আরেকটা ম্যাথ। আমি এমসিকিউগুলো করাই দিচ্ছি আর লাস্টে একটা ম্যাথ করাবো, এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ, সেখানে করাবো। এখানে সবগুলোই তোমরা পারবা। যেমন এখানে বড় তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ এবং শক্তি যথাক্রমে তুমি বের করবা। খুব সোজা, যে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বের করবা আর শক্তি বের করো, তাহলে অটোমেটিক্যালি তুমি বের করতে পারবা। এগুলো পারবা, এগুলো আমি করাই ফেলছি, তুমি পারবা, প্রত্যেকটাই পারবা। এটাও করাইছি তোমাদেরকে, এটাও করাইছি তোমাদেরকে। তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, শর্টকাট সূত্র দিয়ে মেরে দিবা। তারপর হচ্ছে বোর পরমাণু মহলের তৃতীয় বোর, এগুলো সবগুলোই পারবা। আমি একটু দেখি কোনটা তোমাদেরকে করানো। এটা এখানে 11তম ইলেকট্রন বলেছে, তাহলে এন এর মান 3 হবে। 1s2 2s2 2p6 3s1, তাহলে এন এর মান 3 হবে এখানে, যেহেতু 11তম ইলেকট্রন হচ্ছে এটা। এটা কত নম্বর স্তরে আছে? 3 নম্বর স্তরে আছে। এবার আসো, এটা 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 একটু করে দিই। এটা হচ্ছে তোমার কত ইলেকট্রন, এটা একটু করে দিই, করে দেওয়ার ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করো, যে হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত, তোমাকে প্রশ্ন করছে। তাহলে হিলিয়ামে যদি আমি বলি, তাহলে খুব সহজে তুমি চিন্তা করো যে আমার এখানে দরকার হচ্ছে শর্টকাট সূত্র দিয়ে করা। তো তাহলে হিলিয়ামের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে E1 ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি যে প্রথম তাহলে E2 মাইনাস E1, তাহলে এটা হচ্ছে ডেল ই, যে ডেল ই সমান হচ্ছে E2 মাইনাস E1। তো তাহলে আমরা সবাই জানি E1 সমান হচ্ছে, যে E1 মানে মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট। তো সূত্রটা আমরা কি জানি বলো তো? En ইজ ইকুয়াল টু E1, এই যে E1 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। তাহলে এই জায়গাটা যদি আমরা বুঝি, তাহলে আমরা খুব সহজে পারবো এই সূত্রটা যদি পারি। তো তাহলে আমি যদি এখান থেকে যে এটার মান E1 মানে হচ্ছে এই যে 13.6, তো আমি এটা লিখলাম যে 13 মাইনাস 13.6, এটা কমন যাবে। তো কমন গেলে আমার এখানে মান আসবে কত, যে এটা আসবে 1 বাই, তার মানে হচ্ছে যেহেতু হিলিয়াম বলেছে, তাহলে হিলিয়ামে জেড এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার মাইনাস যে 2 স্কোয়ার ডিভাইড বাই শক্তি 1, এই যে 1 স্কোয়ার 1। তো তাহলে এখান থেকে ইলেকট্রোভোল্ট, এই যে ইলেকট্রোভোল্ট। তো তাহলে এখন যদি ক্যালকুলেশন করো, তাহলে মাইনাস 13.6 আর এখানে 1, এই যে 1 মাইনাস 4। তো তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে কত হয়, এটা মাইনাস 3 হয়। তো তাহলে মাইনাস 13.6 ইন্টু মাইনাস 3, তাহলে 3 13 39। তাহলে ক্যালকুলেশন করো, যে ক্যালকুলেশন করো, ইলেকট্রোভোল্ট প্লাস হয়ে যাবে, তখন ইলেকট্রোভোল্ট মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 13.6 ইন্টু 3, তাহলে 40.8, যে 40.8 ইলেকট্রোভোল্ট। তাহলে আনসার হচ্ছে 40.8 ইলেকট্রোভোল্ট। মানে এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে যখন আমি এই সূত্রটা প্রয়োগ করব, তাহলে এই যে
জেড স্কোয়ার এন ওয়ান, তো জেড স্কোয়ার এন ওয়ান থেকে বিয়োগ করলাম, এই ইউনটা কমন চলে যাবে, ইউনটা কমন, তো মানটা বের করার পর যখন ক্যালকুলেশন করবো তখন আমার খুব সহজে এই মানটা পেয়ে যাবে ইলেকট্রোভোল্ট, মানে হিলিয়ামের যে দ্বিতীয় কক্ষপথ এবং প্রথম কক্ষপথে ইলেকট্রনের পার্থক্য, মানে শক্তির পার্থক্যটা 40.8 ইলেকট্রোভোল্ট। একটু মুখস্থ রাখবা বা মনে রাখবা, এগুলো কমন চলে আসে পরীক্ষায়। সেম কাহিনী, এটাও পারবা, এগুলো সব পারবা। একটা যেটা এক্সেপশন ছিল সেটা এটাও পারবা, বোর দ্বিতীয় কক্ষপথ এটাও পারবা। তারপর হচ্ছে এগুলোও পারবা, এগুলো গতিবেগগুলো বের করতে পারবা। তারপর হচ্ছে এগুলো সব করাই ফেলছি। বিটুর মানটা যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে বি1 যে এর রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, যেটা B1/1/2, তার মানে এই নাম্বারটা, এক নাম্বারটা হবে আনসার। তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এই যে চতুর্থ কক্ষপথের শক্তি কত, এটা আলোচনা করছি, এটাও পারবা। তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথ, দেখো হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এই যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথে ইলেকট্রনের কত গুণ, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, আশা করি পারবা। তো আমরা সবাই জানি যে E3 ইজ ইকুয়াল টু, দেখো এই যে শক্তি প্রথম কক্ষপথে শক্তির মানটা চাইছে, ইলেকট্রনের শক্তি পদ, তাহলে এখানে আমরা সবাই জানি যে En ইজ ইকুয়াল টু E1 ইন্টু, এখানে হাইড্রোজেনের জন্য যেহেতু 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু n স্কোয়ার। তো তাহলে এখানে তুমি খুব সহজে চিন্তা করো যে তৃতীয় কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের কত গুণ। তো তাহলে এখানে n এর মান হবে কত বলো তো, E1 ইন্টু 1/3 স্কোয়ার, তো তার মানে 1/9 হবে। তো 1/9 ইজ ইউর আনসার, যে 1/9 সমান হচ্ছে E1 ইন্টু 1/9। কেন? কারণ এখানে সূত্র যদি প্রয়োগ করি আমরা, হাইড্রোজেনের জন্য 1 আর এখানে n এর মান 3, 3 3 কেন হয়, তাহলে E1 হচ্ছে কত হয়, যে 1 বাই এত গুণ, এই যে 1/19 গুণ। সো পরীক্ষায় মাঝে মাঝে একটু ক্রিটিক্যাল আসে, এগুলো মানতেই হবে। সো এইভাবে যদি করো তাহলে প্রতিটা জিনিসই তুমি পারবা। আরেকটা ক্রিটিক্যাল একটা এমসি আছে, কোশ্চেন আছে, আমি ওইটা একটু করে দিই, লাস্ট কোশ্চেনটা করে দিচ্ছি, এরপর ছেড়ে দেবো ইনশাল্লাহ, টেনশন করতে হবে না, এগুলো পারবা তোমরা, এগুলো সব পারবা। আমি প্রতিটা জিনিসই বেসিক আলোচনা করেছি, পারবা ইনশাল্লাহ, এটাও পারবা। আমি একটা কোশ্চেন করে দিতেছিলাম, সেটা একটু দেখি তোমাদেরকে, দাঁড়াও। এই যে এটা, এই কোশ্চেনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নেক্সট বার মনে হচ্ছে তোমাদের আসবে, কখনো এটা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটু সবাই খেয়াল করো যে এখানে বলা হচ্ছে দুটি ইলেকট্রনের শক্তির পার্থক্য এত কিলোজুল পার মোল, দিস ইজ ইউর পয়েন্ট। আমরা যখন একটা ইলেকট্রন কথা চিন্তা করি তখন এক মোল ইলেকট্রনের কথা চিন্তা করি না, আমরা কিন্তু একটা ইলেকট্রনের কথা চিন্তা করতেছি, বাট এখানে দেওয়া আছে পার মোল, এই পার মোলটাই হচ্ছে তোমার মূল কাহিনী, পার মোল। তো তার মানে ডেল এন এর মান যেটা দেওয়া আছে, যে ডেল ইর মানটা, যে ডেল ইর মানটা হচ্ছে এই যে 245.9 কিলোজুল, এই যে কিলোজুল পার মোল দেওয়া আছে, পার মোল। এই পার মোলটাকে পার অ্যাটমে পরিণত করতে হবে, মানে প্রতিটা ইয়াতে করতে হবে, মলিকুলে পরিণত করতে হবে, মানে পার অ্যাটমে, মানে প্রতিটা ইলেকট্রনের জন্য, পার ইলেকট্রন বলবো, মানে পার ইলেকট্রনের জন্য আমার হিসাবটা করতে হবে। তো দেওয়ার পর মানে আমি যখন চিন্তা করবো যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রনের জন্য কত হবে, তো এই জায়গাতে যখন আমি কাজটা করব তখন এখানে আমি লিখবো যে 24.5.9 ইন্টু 1000, তখন এটা 1000 যখন দেবো তখন জুলটা, কিলোজুলটা জুলে পরিণত হবে, আর এখানে 1 মোল লিখবো, এই যে 1 মোল লিখবো। তো 1 মোল সমান আমরা জানি কত বলতো, 6.02 এতটি ইলেকট্রন, তাহলে 6.02 গুণ 10⁻23 এতটি ইলেকট্রন। তাহলে এখানে 2 পয়েন্ট, এই যে যদি 1000 দিয়ে গুণ করো 245, 9 0 0 তিনটা, একটা দুইটাতে, হ্যাঁ রাইট, 900 এতটুকু হবে। তো তাহলে এবার একটু আমাকে বলো যে নর্মালি তুমি চিন্তা করো এত হাজার হলো, তো এখন আমার যেটা দরকার, বাড়বে কিনা, তাহলে দেখো এখানে আমার যে কাজটা দরকার, এটা এত জুল, এটাকে আমি এককটা লিখবো যে এত জুল পার ইলেকট্রন, 245.245.9 ইন্টু 1000। তাহলে শূন্য এখানে দুইটা হবে, ফাইন। আচ্ছা এবার একটু তোমাকে খেয়াল করো, এখানে আমি যেটা লিখবো জুল, এই যে জুল, এই যে জুল প্রতি ইলেকট্রন, এই যে প্রতি অথবা ইলেকট্রন প্রতি, জুল ইলেকট্রন প্রতি, এই যে ইলেকট্রন প্রতি, ইলেকট্রন প্রতি, মানে প্রতি ইলেকট্রনে এত জুল। তো তাহলে এই যে মানটা আমি পাবো ডেলির মানটা, তখন প্রতিটা ইলেকট্রনের জন্য পাবো, তো তখন আমার এটার মানটা ভাগ 6.02 এক্সপোনেনশিয়াল 23, তাহলে এটা মানটা আসবে আমার 6.02, দেখো যে 45245,900 ভাগ 6.02 এক্সপোনেনশিয়াল 23, তাহলে এটার মানটা আসতেছে 4.08
4.0847 ইন্টু 10 ইনভার্স 19 জুল প্রতি ইলেকট্রন প্রতি ইলেকট্রন প্রতি যে ইলেকট্রন প্রতি যে ইলেকট্রন প্রতি, অথবা ইলেকট্রন দিয়ে তুমি দিতে পারো। এখন আমাকে বলো এই ড্যালিন মানটা যদি ইলেকট্রনে পেয়ে যায়, এবার আমার চাইছে, প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে যে দেখো প্রশ্নের মধ্যে কোথায় রে প্রশ্ন কি করলাম, প্রশ্ন কি হারাই গেল প্রশ্ন কি হারাই গেছে মনে আছে, আমি প্রশ্নটা একটু লিখতেছি, দাঁড়াও ওয়েট, প্রশ্নটা যে হারাই গেছে আগে দিয়ে লিখছি, আমি একটু দেখতেছি একটা মিনিট, প্রশ্নটা আমি লিখতেছি, দাঁড়া একটা মিনিট, কত নম্বর যেন ছিল, হ্যাঁ অর্থাৎ বিকিরিত আলো তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। দেখো আমার তরঙ্গ দৈর্ঘ্য কত, এই যে তরঙ্গ দৈর্ঘ্য কত ডেলির মানে তো দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত, যে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য কত, এবং কি চাইছে তরঙ্গ দৈর্ঘ্যের পর ফ্রিকোয়েন্সি চাইছে, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক চাইছে। তো তাহলে আমরা সবাই জানি, এখন যদি প্রতি ইলেকট্রনের জন্য বের করে ফেলেছি, এবার আমাদের সূত্রটা কোনটা, সূত্রটা খুবই সোজা, যে ডেলি সমান হচ্ছে, আমার একটু সহজ করে দেখো, ডেলি সমান হচ্ছে কই, আমি একটু এদিকে লিখতেছি, এদিকে রাখতেছি, দেখো এবার আমরা সবাই জানি ডেলি সমান, এই যে ডেলি ইজ ইকুয়াল টু ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই যে এইচ নিউ, তো আমার নিউ ডেলির মানটা দেওয়া আছে, তাহলে নিউ ইজ ইকুয়াল টু কত বলো তো, নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ই ডিভাইড বাই এইচ, তো তাহলে ডেলির মান কত পাইছো 0.4.0847 ইন্টু 10 ইনভার্স 19, এটা তখন ইলেকট্রন প্রতি ইলেকট্রনের জন্য হয়ে গেছে, তখন এখানে যে 6.02 গুণ 10 টু দি পাওয়ার ইনভার্স 34 হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, কারণ এটা জুল এককে আছে, আমি আবার বলছি জুল এককে আছে, জুল, তো জুল থেকে একক যদি হয় তাহলে এইচের মানটাও জুল এককে রাখতে হবে, তাহলে যখন কোনো অঙ্ক করবা অঙ্কগুলো অবশ্যই এককটা ঠিক রাখতে হবে, একক যদি ঠিক না রাখো কখনোই তোমার ম্যাথ হবে না, মাথায় রাখবা। সো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা। এখন মজার করে নাকি জানো, হাজারি স্যারের বইতে উল্টা করছে, হাজারি স্যারের বইতে এইভাবে না করে ওই এইচকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করছে হাজারি স্যারের বইতে, আমার মনে হয় ওইভাবে করার দরকার না, হাজারি স্যারের বইয়ের মতো করে করার দরকার না, আমি যেভাবে করছি এইভাবে করবা। যে তোমার এখানে প্রথম কাজ হচ্ছে মানে প্রতি মৌলের জন্য, তাহলে প্রতি ইলেকট্রনের জন্য কতটুকু হিসাব তুমি এটা করবা, করার পর ওইটার মানটাই তুমি পার ইলেকট্রনের জন্য তুমি হিসাবগুলো করবা এখান থেকে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। তো তাহলে এখন আমার এখানে ক্যালকুলেশন করলে মান কত আসছে, ভাগ, এই যে ভাগ, আমি 6.02 6.626 হবে, এটা 6.02 না 6.626, আল্লাহ 626 হবে, যেহেতু অ্যাভোগাড্রো এই প্লাঙ্কের ধ্রুবকের মান, তাহলে 6.626 হবে, 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 34, তাহলে এটার মানটা হচ্ছে 6.16, দেখো 6.1646 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এই যে 14 পার সেকেন্ড, অথবা হার্জ আমরা বলতে পারি, হার্জ বলতে পারি, অথবা পার সেকেন্ড, অথবা হার্জ বলতে পারি, এইচজেড। তাহলে আমরা কি পেলাম, ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম, যে ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। তো তাহলে ফ্রিকোয়েন্সি নিউ, এই যে নিউ উচ্চারণ হচ্ছে নিউ, নিউ এন ইউ উচ্চারণটা হচ্ছে নিউ। তো তাহলে এবার আমার কি দরকার, এবার হচ্ছে আমার ল্যামডার মান দরকার, তো ল্যামডার মানটা তো বাকিটা পেয়ে যাবে, এই মানটা যদি বসায় দেবো ল্যামডার মানটা, তাহলে কীভাবে পাবো, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু, দেখো সুতরাং ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাহলে বা ল্যামডা ইজ ইকুয়াল টু, তাহলে ডেল ইটা এখানে থাকবে, এইচ সি হবে, আর এই জায়গাতে তুমি ডেলির মানটা কোন এককে বসাবা, এইচ এর মানটা 6.626 ইন্টু 10 ইনভার্স 34 বসাবা, আর এটা হচ্ছে আলোর ব্যাগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তারপর হচ্ছে ডেলির মানটা কত পেলা, ডেলির মানটা পেয়েছে হচ্ছে 4.0847 4.0847 ইন্টু 10 ইনভার্স 18, এবার যদি ক্যালকুলেশন করো তখন একক হবে মিটার এককে পাবা, যেহেতু এটা সবগুলো এমকেএস একক, এমকেএস একক, সব এমকেএস একক, এই কারণে এটা মিটার এককে পাবা। তাহলে মিটার এককে পারে এর মানটা কত হবে, দেখো যে 6.626, এখানে এত ইনভার্স আমি দিয়ে করতেছি, তাহলে এর মান 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 34 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল 8 সমান চিহ্ন দিলাম, ভাগ দিলাম 4.0847 এক্সপোনেনশিয়াল ইনভার্স 18, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মানটা কত আসবে, মান আসবে 4.866 ইন্টু 10 ইনভার্স 8 মিটার, এত মিটার হবে, এত মিটার। সো দিস ইজ ইউর আনসার। তাহলে আমি মোটামুটি চেষ্টা করছি যত রকমের ম্যাথ আছে সবগুলো কভার করতে চেষ্টা করছি, মানে এরপর আর কোনো কিছু কথা নেই। সো আমাদের এত টপিক পর্যন্ত শেষ, নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক পড়াবো, এই টপিকটা শেষ।
সবার জন্য শুভকামনা। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাইও কেমন লেগেছে, এবং তোমার কোনো উপকার হয়ে থাকলে সেটাও জানাইও। আর বন্ধুবান্ধবকে মেনশন করে ক্লাসটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাতে করে সবাই বুঝতে পারে, ঠিক আছে? সবাই যাতে উপকৃত হয়। এইচএসসি 28 ব্যাচ 27 ব্যাচ যারা আছো সবাই করো, সবার জন্য উপকার। কারণ অ্যাডমিশন টেস্টের জন্য সব আমি পড়াচ্ছি, এইভাবে গুছিয়ে পড়াচ্ছি। আশা করতেছি তোমাদের এটা কাজে লাগবে। তো যাই হোক, আজকে এতটুকুই। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ।